আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এবং এর উপর কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। আমরা চেষ্টা করব সর্বোপরি এই ক্লাসটা যেন আজকে এই ভেক্টর অধ্যায়ের উপর থিওরিটিক্যাল যে সমস্যাগুলো আছে বা থিওরিটিক্যাল যে টপিকসগুলো ছিল আজকে আমরা সেইগুলো আজকে আলোচনা করে ফেলব। তো প্রথমেই আমি এইগুলো বোঝানোর আগে তোমাদেরকে ক্যালকুলাস সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। তা যারা হয়তো অনেকেই আছো যারা ফার্স্ট ইয়ারে আছো তারা ক্যালকুলাস সম্পর্কে একদমই ধারণা নেই। তারপরেও প্রথমে আমি শুরু করতে যাব একটু ক্যালকুলাস সম্পর্কে একটু ধারণা দিই। তো তোমাদের ক্যালকুলাস সম্পর্কে আমি কোনো ধারণা দেব না, মূলত আমি যেটা করব সেটা হচ্ছে একটা সূত্র শেখাবো যাতে করে আমরা এই কাজগুলো সূত্রের মাধ্যমে করতে পারি। তো দেখো আমরা এইখান থেকে ক্যালকুলাসের দুইটা সূত্র এখান থেকে পাবো, একটা হচ্ছে ডি বাই ডিএক্স, একটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই ডি বাই ডিডিএক্স। আমরা ক্যালকুলাসে অন্তরীকরণ করব এটা। এর মানে হচ্ছে এই একটা ফর্মুলা আছে যেটাকে আমরা x টু দি পাওয়ার n এরকম যদি আমরা লিখি তাহলে এই ফর্মুলাটা সবাই মনে রাখবে। এটাকে যখন আমরা করতে যাই তখন এটার রেজাল্টটা যেটা আসে অন্তরীকরণ, এটাকে বলি আমরা অন্তরীকরণ, আর রেজাল্টে যেটা আসবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n - 1, এখানে n আসবে এরকম। সো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, কেননা আমরা এই কাজটা ওইখানে করতে যাব। এছাড়া এটার অনুরূপ আমি একটা করিয়ে দিচ্ছি। ধরো হচ্ছে ডি বাই ডিএক্স এখানে ধরে লিখেছি আমি x কিউব। এর মানে হচ্ছে এটার মান, যেহেতু এটার মান হচ্ছে n, এটা n হলে এটাও n হবে। তাহলে লক্ষ্য করো এটা n, তার মানে আমি লিখবো হচ্ছে যেহেতু এখানে n x টু দি পাওয়ার n - 1, n x টু দি পাওয়ার n - 1, এর মানে হচ্ছে আমি লিখবো 3x স্কয়ার। দেখো একটা পাওয়ার কমে যায় অন্তরীকরণ করার সময়, প্রতি মুহূর্তে চলকের একটা পাওয়ার কমে যাবে। সো আমরা এইটুকু একটু মনে রাখবো। তো এছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তুমি যেটা দেখছো এইখানে যে থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণটা করতে হবে। আমরা এখন ক্যালকুলাসের একটা সূত্র শিখাচ্ছি, মূলত অন্তরীকরণের একটা অংশ। তো আমাদের কেন এটা বোঝাচ্ছি, কেননা আমরা ওই তিনটা যখন করতে যাব ওই তিনটার মধ্যে আমাদের এটার ব্যবহার লাগবে, এই জন্য আমি আজকে তোমাকে একটু আগে হিন্ট দিচ্ছি। তো দেখো এইখানে যে চলক থাকবে সেইখানেও ঠিক একই চলক থাকতে হবে। যদি এখানে চলক না থাকে তাহলে মনে করবে যে এটা হচ্ছে একটা ধ্রুবক। যেমন ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ডি বাই ডিএক্স আর এখানে লিখলাম হচ্ছে ওয়াই। এর মানে হচ্ছে এটা যদি ওয়াই হয় তাহলে এইখানে কিন্তু এটা ধ্রুবক। এইখানে যে থাকবে যে ফাংশন এর সাপেক্ষে আমরা অন্তরীকরণটা করি, এর মানে এটার মান হয়ে যাবে 0, কেন এখানে কোনো চলক নেই। যদি চলক না থাকে তাহলে সেটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ করলে সর্বদাই শূন্য হবে। এখন এই ক্ষেত্রে আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে ধরো হচ্ছে x স্কয়ার y এরকম কিছু একটা টার্ম আছে, x স্কয়ার y যদি এরকম যদি কিছু একটা থাকে তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে শুধু এখানে x আছে মানে শুধু x এরই তোমার কাজ করতে হবে, y এর কোনো কাজ হবে না। তাহলে এখানে y হচ্ছে ধ্রুবক। তাহলে তুমি যেটা করবে y টাকে বাইরে এনে সেটা হচ্ছে d বাই dx, এখানে কি করবে এই যে x স্কয়ার রেখে দাও। তাহলে যেটা করতে পারছি আমি এই y আর এটা ফর্মুলাটা কি জানি, n x টু দি পাওয়ার n - 1, n x টু দি পাওয়ার n - 1। সো আমরা এটা মনে রাখবো। তাহলে কি হবে এখানে n x টু দি পাওয়ার, তার মানে হচ্ছে n মানে কত 2, আর x টু দি পাওয়ার n - 1 তার মানে কি 2 - 1 হচ্ছে 1। সো আমি সরাসরি লিখতে পারি y পাওয়ার y * 2x, এর মানে এটা লিখতে পারি আমরা 2xy। সো এইটুকু হিন্ট আমাদের মনে রাখতে হবে। তো আমরা এইটাকে বলি আমরা টোটাল ডিফারেনশিয়াল, এটাকে বলা হয় টোটাল ডিফারেনশিয়াল। আমরা ওই ক্ষেত্রে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল মানে হচ্ছে কোন একটা চলকের কাজ, একটা চলক দুইটা চলক থাকলে সেখানে একটা চলককে স্থির রেখে অপর চলকের কাজটা করা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা দেখো, এটা হচ্ছে টোটাল ডিফারেনশিয়াল, এটাকে বলি আমরা টোটাল ডিফারেনশিয়াল। তো আরেকটা হচ্ছে তোমার ডেল, এই যে ডেল্টা বাই ডেল এক্স। এখন যদি এরকম থাকে ধরো এটা কাজ একই রকম করব আমরা, সো এই ক্ষেত্রেও করতে গেলে একই রকম। কিন্তু যদি এরকম থাকে যে ধরো x স্কয়ার yz, ঠিক আছে, এরকম যদি থাকে তার মানে x এর সাপেক্ষে তোমাকে এখানে অন্তরীকরণ করতে হবে। আর তুমি কিন্তু এখানে yz কে স্থির রেখে তুমি x এর সাপেক্ষে শুধু করছো, তার মানে হচ্ছে এরকম যদি আমি পার্ট বাই পার্ট আবার যদি dy বাই dx নেই, dy বাই dy নেই, সেই ক্ষেত্রে হচ্ছে y এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করব। সেই ক্ষেত্রে x এবং y থাকবে স্থির। আবার আমি যদি z এর সাপেক্ষে করি তার মানে d বাই dz, যেটাকে আমরা ddz বলতে পারি, ddx dy ddz, ddx dy ddz। তাহলে আমি z এর সাপেক্ষে করলে এটা ধ্রুব থাকবে, শুধুমাত্র এটার ফাংশনটাই বা এটার কাজটাই আমরা করব। তাহলে আমরা একটু যাব মূল অংশে যাব এখন। এই সূত্রটা একটু মনে রাখবে যে আমরা এখানে একটা সূত্র লিখে রাখছি আগে থেকে, যে d বাই dx আর এখানে আছে x টু দি পাওয়ার n হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। সো এটা মনে রাখতে হবে কারণ এই কাজগুলো আমরা এখানে করব। তো এখানে x থাকলে x, y থাকলে y, z থাকলে z হবে। তো যারা করছো
হ্যাঁ ভাইয়া, আপনি আপনি বোর্ডে আমি ধন্যবাদ যারা যারা এটা করছো। তো আমরা আমরা একটা মূল অংশ চলে যাব এখন। দেখো আমরা যেটা করব এখন হচ্ছে ভেক্টর ক্ষেত্র। আগে আমরা চিনব হচ্ছে, আমরা এগুলো করার আগে যে আনুষঙ্গিক কিছু ক্ষেত্র আছে আমাদের সেগুলো আলোচনা করতে হবে। তো ধরো এখানে লিখে নিয়েছি ভেক্টর ক্ষেত্র। তো ভেক্টর ক্ষেত্র হিসেবে তোমরা মনে রাখবে দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তো তোমরা এটা মনে রাখবে যে ভেক্টর ক্ষেত্রটা কি আর স্কেলার ক্ষেত্রটা কি, ভেক্টর ক্ষেত্র কি আর স্কেলার ক্ষেত্র কি। তো তুমি যদি এমন একটা কনসিডার করো, এমন একটা ক্ষেত্র কনসিডার করো যে ক্ষেত্রের রাশিগুলোর কোনো দিক থাকবে না, যে ক্ষেত্রটা আসলে কি কোনো দিক নাই, হ্যাঁ, বা ভেক্টরের সাথে সংশ্লিষ্ট না। তো ভেক্টরের সাথে সংশ্লিষ্ট না এমন কিছু ভৌত রাশি আছে, যেমন ধরো তাপমাত্রা, আমরা জানি বস্তুর ভর, সেটা আমরা জানি দূরত্ব, হ্যাঁ, দ্রুতি, এইগুলো সাধারণত ভেক্টরের সাথে সম্পৃক্ত না। তো ভেক্টরের সাথে সম্পৃক্ত না এমন রাশিগুলিকে, এমন যে ক্ষেত্রগুলি থাকবে সেই ক্ষেত্রগুলিকে বলি আমরা স্কেলার ক্ষেত্র। তাহলে বুঝতেই পারছো স্কেলার ক্ষেত্র হচ্ছে কি, যেমন দ্রুতি একটা স্কেলার ক্ষেত্র, ভর হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, তাপমাত্রা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, চাপ একটা স্কেলার ক্ষেত্র, ঘনত্ব একটা স্কেলার ক্ষেত্র। তো আমরা হচ্ছে বিষয়টা হচ্ছে যে স্কেলার রাশিগুলো আছে, সেই স্কেলার রাশিগুলোকে আমরা একটা ক্ষেত্র হিসেবে ধরলে ওই প্রত্যেকটাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র হবে। তো আশা করি স্কেলার ক্ষেত্রটা তোমরা বুঝেছো। তো স্কেলার ক্ষেত্র কি, স্কেলার রাশিগুলোর জন্য যে ক্ষেত্রটা তুমি পাচ্ছো ওইটাই হচ্ছে স্কেলার ক্ষেত্র। এখন আসি আমরা ভেক্টর ক্ষেত্রটা কি। ভেক্টর ক্ষেত্র হচ্ছে ভেক্টরের সাথে যে রাশিগুলি সম্পৃক্ত থাকবে বা ভেক্টরের সাথে যে যে ক্ষেত্রটা থাকবে সেটা, বা ভেক্টরের সাথে সম্পৃক্ত একটা ক্ষেত্র, ভেক্টরের সাথে সম্পৃক্ত একটা ক্ষেত্র বা ভেক্টরের সাথে সংযুক্ত একটা ক্ষেত্র, যে ক্ষেত্রে ডিরেকশন আছে এবং মান দুইটাই আছে, ওই ক্ষেত্রটা হচ্ছে তোমার ভেক্টর ক্ষেত্র। তাহলে আমি বুঝতেই পারছি ভেক্টর ক্ষেত্র কোনগুলি। যেমন ধরো তুমি জানো বেগ, বেগ একটা ভেক্টর ক্ষেত্র, কারণ বেগের নির্দিষ্ট দিক আছে এবং তার একটা মান আছে এবং সেটা ভেক্টরের সাথে সম্পৃক্ত। তাছাড়া তোমরা জানো হচ্ছে ত্বরণ, ত্বরণ একটা ভেক্টর ক্ষেত্র। তোমরা জানো প্রাবল্য, প্রাবল্য একটা ভেক্টর ক্ষেত্র। ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে। তারপর হচ্ছে বল, বল একটা ভেক্টর ক্ষেত্র। এই যে এখানে রেখেছি যেগুলোর নির্দিষ্ট বল, মানে বিষয়টা হচ্ছে ভেক্টরের সাথে সম্পৃক্ত। বলতে গেলে তুমি জানো সবগুলো ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিগুলো যে ক্ষেত্রটা থাকবে সেই ক্ষেত্রটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে আমি এই স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রটা আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। মূলত হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশির ক্ষেত্র হচ্ছে স্কেলার ক্ষেত্র, স্কেলার রাশির জন্য যে ক্ষেত্রটা পাচ্ছ সেটা স্কেলার ক্লাস স্কেলার ক্ষেত্র, আর ভেক্টর রাশিগুলোর জন্য যে ক্ষেত্র বিবেচনা করবে সেটাই হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তো আমরা এখন একটা নতুন একটা অপারেটর এখন যেটা দেখবো সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি তোমরা জানো, অপারেটর হচ্ছে একটা হেল্পার। অপারেটর হচ্ছে, অপারেটরটা কি, তো অপারেটর হচ্ছে একটা হেল্পার যার কাজটা হচ্ছে অপারেশন করে বা অন্য কাউকে সাহায্য করা, যার নিজস্ব কোনো ভ্যালু নাই, যার নিজস্ব কোনো মান নাই, নিজস্ব কোনো তাৎপর্য নাই, কিন্তু সে যখন অন্যের কাছে যায় তখন একটা নতুন একটা তাৎপর্য বা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে তোমার অপারেটর। বা তুমি অপারেটরকে আমরা ড্রাইভার বলি, আমরা বলি এটাকে ড্রাইভার বলি বা চালক বলতে পারি। কেন? কারণ এর সাহায্যে কিন্তু আমরা অন্য অন্য কাজগুলো করতে থাকি। আমরা যখন ড্রাইভার, একজন ড্রাইভার কি করে, একটা সঠিক ডিরেকশন দেয়। ড্রাইভারের কাজ হচ্ছে একটা ডিরেকশন দেয়া, গাড়িটা চালাতে সাহায্য করা, ঠিক আছে। সেম ভাবে তুমি যখন ম্যাথমেটিক্যাল টার্ম কাজ করতে যাবা, বিভিন্ন ধরনের কাজ করতে যাবা, সেইখানেও আমরা অপারেটর ব্যবহার করি। আর সেই ক্ষেত্রে অপারেটরগুলি কিভাবে কাজ করে, তোমার একটা ড্রাইভার হিসেবে কাজ করে। তো বেসিক্যালি অপারেটর হিসেবে, অপারেটর বলতে কি বুঝি আমরা, একটা ড্রাইভার যার কাজ হচ্ছে সাহায্য করা, কোনো কিছুকে পরিচালনা করা, যার কাজ হচ্ছে কোনো কিছুকে পরিচালনা করা, এটা হচ্ছে তার সিগনিফিকেন্স। সো আরেকটা বিষয় মনে রাখবে যে এর কোনো মান নেই। যেমন ধরো তুমি জানো প্লাস, এই মাইনাস, এই ভাগ, এই হচ্ছে গুণ। তোমরা এই যে চারটা অপারেটর দেখতে পাচ্ছ, এইগুলো অপারেটর। এইগুলোর মধ্যে তোমরা জানো যে এইটা অপারেটর, এইটা অপারেটর, এইটা অপারেটর হিসেবে, এইটা অপারেটর হিসেবে কাজ করে, এইগুলো বলতে পারো। তাছাড়া এই যে এটা অপারেটর, তারপরে এখানে আর অন্তরীকরণের ক্ষেত্রে অপারেটর হচ্ছে এটা, ঠিক আছে। সেম ভাবে তোমরা এইখানে আমরা নতুন একটা অপারেটর পাবো আজকে, সেটা হচ্ছে বলি আমরা নেবলা অপারেটর। বিজ্ঞানী হ্যামিল্টনের এটা আবিষ্কার, সেটা হচ্ছে নেবলা, নেবলা অপারেটর। এই নেবলা অপারেটরটা আজকে আমরা দেখব। তো নেবলা অপারেটর হচ্ছে একটা ভেক্টর রাশি, মূলত ভেক্টর ক্ষেত্র হিসেবে কাজ করে। এটা সবসময় মনে রাখবে যে এই নেবলা অপারেটরটা দেখো, এটা হচ্ছে একটা অপারেটর, এর নাম হচ্ছে কি নাবলা, নাম হচ্ছে কি নাবলা, অথবা অনেক সময় এটাকে বলি আমরা নেবলাও বলি, নেবলাও বলে থাকি, নাবলা অথবা নেবলা। এটা একটা ভেক্টর, এটা মনে রাখবে সবসময় যে এটা হচ্ছে এই যে অপারেটরটা, এটা অপারেটরটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। এটা সবসময় মনে রাখবে। এর কোনো নিজস্ব মান নেই, নিজস্ব কোনো মান নেই, বাট ও অন্যকে হেল্প করে। তো ও কি কি হেল্প করতে পারে আজকে আমরা সেগুলি দেখব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটার মধ্যেই হচ্ছে এই অপারেটরের কাজ আছে।
অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, একটা অপারেটর হচ্ছে এখানে নেবুলা অপারেটর, যার কাজ হচ্ছে গ্রেডিয়েন্টের সাথে গ্রেডিয়েন্টকে পরিচালনা করা, যার কাজ হচ্ছে ডাইভারজেন্সকে পরিচালনা করা এবং যার কাজ হচ্ছে কার্লকে পরিচালনা করা। তো ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল এই তিনটা গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা আলোচনা করব কার সাপেক্ষে, কার সাহায্যে, নেবুলা অপারেটরের সাহায্যে। তাহলে আমরা একটু দেখে নেই এই নেবুলা অপারেটরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে অবস্থান করে। এই নেবুলা অপারেটরটা ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই নেবুলা অপারেটরের একটা মান আছে, সেটাকে আমরা বলবো এখন এটা x, এটা যদি y হয় এটা z, ঠিক আছে? তো আমরা জানি এটা হচ্ছে i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k। তাহলে এই যে i j k আছে এইটার জন্য নেবুলা অপারেটরের তিনটা দিক আছে। দেখো এই নেবুলা অপারেটরটা কিভাবে আমরা লিখি, নেবুলাটা হবে এরকম। তো এটা হবে তোমার ডেল বাই, এটার পার্শিয়াল ডিফারেন্সিয়াল হবে ডেল বাই x অক্ষ বরাবর ডেল্টা বাই ডেল্টা x, আর এখানে হবে কি i, এখানে হবে i প্লাস y অক্ষ বরাবর এটা হবে হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা y j, হ্যাঁ, প্লাস হচ্ছে z অক্ষ বরাবর হবে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা z k। তো দেখো আমরা কিন্তু অলরেডি এটা পেয়ে গেছি, আমরা এখানে কিন্তু পেয়ে গেছি, এইটাই হচ্ছে নেবুলা অপারেটর। সো দেখো এখানে সে i j k তিনটা অক্ষ বরাবর এখানে এটা বিদ্যমান। ভাইয়া cos x কি অপারেটর? আচ্ছা, cos হচ্ছে একটা অপারেটর, cos x কোন অপারেটর না। কেন? cos x হচ্ছে একটা কাজ করতে পারে। তুমি যখন এখানে থিটা ব্যবহার করতে পারো তখন থিটা কিন্তু একটা কাজ করতে পারে সে, কারণ থিটার সাপেক্ষে তুমি একটা মান নির্ণয় করতে পারো। যখন তুমি থিটার সাপেক্ষে মান নির্ণয় করতে পারছো তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট একটা মান দেবে, তখন সেটা অপারেটর না। বাট cos একটা অপারেটর হিসেবে কাজ করে। cos এর কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু cos এর সাথে যখন তুমি থিটাটা যুক্ত করে দেবে, যে থিটাটার সাপেক্ষে সে কাজ করতে পারবে, তখন কিন্তু সে অবশ্যই একটা মান দিতে পারবে। সে cos হচ্ছে একটা অপারেটর, cos sin প্রত্যেকটা এক একটা অপারেটর, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর আমরা বলতে পারবো। সো আমরা আজকে যেটা দেখছি নেবুলা অপারেটর, এই নেবুলা অপারেটর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কাজ করব। সো খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনে রাখবে এটা, যে নেবুলা অপারেটরটা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নেবুলা অপারেটর হচ্ছে ডেল্টা বাই ডেল্টা x প্লাস ডেল্টা i প্লাস ডেল্টা y বাই ডেল্টা z j প্লাস ডেল্টা বাই ডেল্টা z k। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম ভাবে নেবুলাটা থাকবে। তো আমরা এটা দিয়ে এখন কাজ করব। সো আমরা একটু এখানে লিখে রাখি নেবুলাটা কি পেয়েছি। সো আমাদের যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো আমি লিখে রাখছি। এই নেবুলাটার মান আমরা অলরেডি পেয়েছি, হয়তো তোমরা দেখেছো যে ডেল্টা বাই ডেল্টা x অক্ষ বরাবর এটা, আর ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা y, এটা হচ্ছে তোমার z y অক্ষ বরাবর, প্লাস ডেল্টা বাই ডেল্টা z, এটা হচ্ছে k z অক্ষ বরাবর। সো আমরা একটু মনে রাখবো। এখন যেটা করব আমরা গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা কি? তো আমরা এখন দেখব যেটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো দেখো আমরা এখানে গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে দেখো ডাইভারজেন্স। আমরা তিনটা একসাথে করব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আমি সবগুলো একসাথে বুঝাবো তোমাদের। ডাইভারজেন্স, তারপর হচ্ছে কার্ল, তারপর হচ্ছে কার্ল। তো বিষয়টা একসাথে আমি করে দিচ্ছি। দেখো তিনটা একসাথে বোঝার জন্য আমি এরকম করব তোমাদেরকে। এখানে একটু ছাপিয়ে লিখছি আমি, ডাইভারজেন্স। তো লক্ষ্য করো এখানে আমি কি দিচ্ছি, এটা হচ্ছে তুমি যখন নেবুলা অপারেটরের সাথে কোনো একটা স্কেলার রাশি গুণ করতে যাও তখন এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। আর যখন কোনো একটা নেবুলা অপারেটরের সাথে একটা ভেক্টরের গুণ করতে যাও তখন ধরো হচ্ছে এ একটা ভেক্টর রাশি, তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে এটা হবে একটা ডাইভারজেন্স। আর যখন তুমি একটা নেবুলা অপারেটরের সাথে একটা ভেক্টরের ক্রস গুণন করো সেটা হচ্ছে ধরো হচ্ছে এরকম, এই ভেক্টরটাই আমি যখন এইরকম করতে যাব তখন এটা হবে একটা কার্ল। তাহলে বিষয়টা একটু চিন্তা করো যে তুমি যদি এটা হচ্ছে স্কেলার রাশি, কারণ এটা হচ্ছে আমি আগেই বলেছি তোমাদের দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। একটা স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে কি ভেক্টরের ক্ষেত্র। সো আমাকে একটু দ্রুত তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভেক্টর ক্ষেত্রে একটু দুইটা উদাহরণ দাও এবং স্কেলার ক্ষেত্রে দুইটা উদাহরণ দাও। আমি দেখতে চাই যে তোমরা ভেক্টর এবং স্কেলার ক্ষেত্রটা বুঝতে পেরেছো কিনা। ভেক্টর ক্ষেত্রে দুইটা উদাহরণ প্লাস স্কেলার ক্ষেত্রে দুইটা উদাহরণ, দ্রুত আমি দেখতে চাই কমেন্টগুলো। তো এটা এই যে দেখো এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, যে কোনো একটা স্কেলার রাশি বলতে পারো। তাহলে আমরা কি বলবো যে গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো একটা নেবুলা অপারেটরের সাথে স্কেলার রাশির যে গুণফলটা সেটা হচ্ছে স্কেলার রাশির গুণফলটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। গ্রেডিয়েন্টটা হবে কি একটা ভেক্টর রাশি, অফ কোর্স একটা ভেক্টর রাশি। কেন? আমরা জানি যে ভেক্টর অপারেটরের সাথে তুমি যখন একটা স্কেলার রাশির গুণ করো, যেটা আমরা আগেই পেয়েছিলাম, আমরা যখন ভেক্টর রাশির ভেক্টর গুণন গিয়েছিলাম, ভেক্টর গুণনে গিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণ করা যায়, আবার দুইটার ভেক্টর রাশির মধ্যেও গুণ করা যায়।
তো একটা স্কেলার রাশির সাথে তুমি যদি একটা ভেক্টর রাশি গুণ করো, হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি এখান থেকে একটা ভেক্টর রাশি পাবে। তো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি? একটা স্কেলার রাশির সাথে নেবলার যে গুণফলটা সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ওই ভেক্টর রাশিটি কি বলবো আমরা? গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এইটা দেখো ডাইভারজেন্সটা কি। তো ডাইভারজেন্সটা হচ্ছে তুমি যখন নেবলা পয়েন্টের সাথে কোন একটা ভেক্টরের ভেক্টর ডট গুণন করবে। দেখো এখানে কি দিয়েছে আমি? ডট গুণন, ডাইভারজেন্স ডট কার্ল ক্রস। এটা মনে রাখার নিয়মটা হচ্ছে এটা, ডাইভারজেন্স ডট আর কার্ল হচ্ছে ক্রস। ডাইভারজেন্স ডট কার্ল হচ্ছে ক্রস। এর মানে হচ্ছে তুমি যদি একটা নেবলা অপারেটরের সাথে একটা ভেক্টরের ডট গুণন করো, একটা ভেক্টর রাশি ডট গুণন করো, তখন ওই গুণনটাকে আমরা বলবো ডাইভারজেন্স। আর তুমি যদি কোন একটা ভেক্টর রাশি একটা নেবলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টর রাশির ভেক্টর গুণন করো, তাহলে ওইটাকে বলবো আমরা কি? কার্ল। তো কার্ল এবং ডাইভারজেন্সের মধ্যে অবশ্যই তোমরা পার্থক্যটা হয়তো বুঝে গেছো। তো দেখো, তো আমি কি বললাম যে ডট গুণন করলে কোন ভেক্টরের সাথে একটা নেবলার সাথে ভেক্টরের ডট গুণন হচ্ছে ডাইভারজেন্স, আর ভেক্টরের সাথে যদি তুমি একটা ভেক্টরের সাথে ক্রস গুণন করো তাহলে সেটা হবে কার্ল। তো এখানে এখন আমি যেটা বলবো, তিনটা তাৎপর্য আমি বলবো, সেই তিনটা এবং পরে আমি সেটা দেখাচ্ছি। এখন এটা দেখো, আমরা কিন্তু এটা জানি কিভাবে এটা ভেক্টর রাশি হয় সেটা দেখো আগে। যেহেতু আমরা জানি নেবলা, নেবলা মানে কি জানি? নেবলা মানে আমরা জানি ডেল এক্স ইনটু, এখানে আমরা পেয়েছি কি আই, ঠিক আছে, প্লাস হচ্ছে ডেল্টা জে প্লাস হচ্ছে ডেল্টা কে, ডেল্টা জেড কে। এখন এটা যদি যেহেতু আমরা জানি এটা হচ্ছে কি একটা, এখানে পাই হচ্ছে কি একটা স্কেলার রাশি। যদি এটা স্কেলার রাশি তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, এর সাথে এটা তিনটাই গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা এক্স, দেখো হচ্ছে পাই আই, প্লাস হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা পাই ডেল্টা ওয়াই, এখানে হবে জে, প্লাস হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা পাই ডিভাইডেড বাই ডেল্টা জেড কে। একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু একটা, এই দেখো আই জে কে, যেহেতু আই জে কে আয়ত একক ভেক্টরগুলো এখানে সম্পৃক্ত আছে, এর মানে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। আর গ্রেডিয়েন্টটা অবশ্যই হতে হবে স্কেলার রাশির সাথে। স্কেলার রাশির সাথে কার গুণন হতে হবে? একটা নেবলা অপারেটরের সাথে যখন তুমি একটা স্কেলার রাশি গুণ করবে তখন ওইটাকে বলবো আমরা গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্টটা হবে অফ কোর্স একটা ভেক্টর রাশি। তো আমরা এখন দেখব ডাইভারজেন্সটা। তো এর আগে আমি বলে নেই গ্রেডিয়েন্ট আসলে কি করে, গ্রেডিয়েন্টের কাজটা কি। তো গ্রেডিয়েন্টের কাজটা হচ্ছে তুমি যখন আমি আগে একটু কমেন্টগুলো তোমাদের পড়তে চাই, তোমরা কি কি লিখেছো। আমি ভেক্টর ক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম, তোমরা যারা যারা ভাই বুঝতে, নেবলা অপারেটরটা আরেকবার বুঝাইতে স্যার প্লিজ। আচ্ছা, তোমরা এখানে যারা নেবলা অপারেটর বুঝতে পারছো না, তোমাদেরকে বলছি নেবলা অপারেটর হচ্ছে একটা জাস্ট একটা অপারেটর। তো একটু এটা মনে রাখো, আমরা এটা কাজটা করব যখন তোমরা আরেকটু বুঝতে পারবে, আর লাস্টে আমি একটু চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো ডাইভারজেন্সটা এটা আবার দেখো, এটা হচ্ছে একটা অপারেটর, কিন্তু এর আগে আমি যেটা বলবো গ্রেডিয়েন্টটা কি। গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো কিছু বৃদ্ধির হারকে বোঝায়। একটা স্কেলার রাশির যে সর্বাধিক বৃদ্ধিটা, হ্যাঁ, সেই বৃদ্ধিটাকে বোঝায় হচ্ছে গ্রেডিয়েন্ট দ্বারা। যেমন ধরো তোমাকে ডাইভারজেন্স বলা হলো, তো ডাইভারজেন্স এখানে গ্রেডিয়েন্ট বলা টেম্পারেচার একটা স্কেলার রাশি। তাহলে একটা স্কেলার রাশি বলতে টেম্পারেচার যদি আমি একটা স্কেলার রাশি ধরি তাহলে এটা একটা স্কেলার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা যায়। এর মানে হচ্ছে টেম্পারেচার যে সর্বাধিক বৃদ্ধিটা সেটা আমি বুঝাবো কি গ্রেডিয়েন্ট দ্বারা। টেম্পারেচার যে সর্বাধিক বৃদ্ধিটা, কারণ আগে এখানে আমি আগেই বলেছি যে গ্রেডিয়েন্টটা হচ্ছে কোন স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির পরিমাণ বোঝায়, সর্বাধিক বৃদ্ধির হার, রেট অফ ইনক্রিজ যেটা আমরা বলবো সেটা। অর্থাৎ এখানে বৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির হারটা বুঝবো কি দ্বারা আমরা গ্রেডিয়েন্ট দ্বারা। তো এইখানে আমি এটা ক্যালকুলেশন ম্যাথ আমি পরে দেখাচ্ছি। এখন আসি আমরা ডাইভারজেন্সটা। তো আমাদের এই ডাইভারজেন্সের ক্ষেত্রে কি আসে দেখো, আমি অলরেডি এটা বলে ফেলছি যে এটা কি হবে। তাহলে এখন আসি আমরা ডাইভারজেন্সটা কি। তো ডাইভারজেন্সটা হচ্ছে এখানে কিভাবে আসে দেখো, আগেই বলেছি যে একটা নেবলা অপারেটরের সাথে তুমি যদি একটা ভেক্টরের ডট গুণন করো এটাই হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সটা আসলে কি করে? ডাইভারজেন্সটা আসলে কোনো কিছুর ঘনত্ব বা তরল পদার্থ বা কোনো কিছুর ঘনত্বের যে হ্রাস বৃদ্ধিটা, হ্যাঁ, একক আয়তনে সেই হ্রাস বৃদ্ধিটা বোঝায়। এই কোন পদার্থের একক আয়তনে যে হ্রাস বা বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা আমরা বুঝতে পারি এই ডাইভারজেন্স দ্বারা। ঠিক আছে, তো অনেকগুলো তাৎপর্য আছে, সেই তাৎপর্য আগে দেখে নেই যে ডাইভারজেন্সটা আসলে কি। একটু
গাণিতিকভাবে দেখো এটা ন্যাবলা, এটা মানে কি জানি আমরা, এটা জানি x অক্ষ বরাবর dx i প্লাস হচ্ছে এখানে আমরা জানি dy j প্লাস হচ্ছে ডেল্টা বাই ডেল z k। এখানে এখন তুমি যদি a যেহেতু একটা ভেক্টর, আমরা কিন্তু এটাকে এভাবে ধরতে পারি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। a হচ্ছে ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায়। এখানে যদি একটা ভেক্টর a ধরো, ভেক্টরটা যদি এভাবে ধরা হয়, তার মানে আমি এটাকে সমান কিন্তু লিখতে পারি a ভেক্টর সমান লিখতে পারি কি axi প্লাস হচ্ছে ayj প্লাস হচ্ছে azk। আমরা কিন্তু এটা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় axi প্লাস ayj প্লাস azk এরকম ভাবে কিন্তু একটা ভেক্টরকে আমরা লিখতে পারি। এর মানে হচ্ছে এই ভেক্টরটা কি, এই যে a ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই a ভেক্টরটা মানে হচ্ছে axi প্লাস হচ্ছে, এটা মনে রাখতে হবে, ayj প্লাস হচ্ছে azk। ঠিক আছে, তার মানে এটা আমি লিখবো এর সমান এখানে কি লিখবো, তার মানে আমি লিখবো হচ্ছে axi প্লাস হচ্ছে ayj প্লাস হচ্ছে azk। তো তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ডট গুণনটা, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডট গুণন। তো ডট গুণনটা কিভাবে মনে রাখবা, আমরা কিন্তু জানি দুইটা ভেক্টর রাশি ডট গুণন একটা স্কেলার রাশি, তার মানে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি। যেহেতু আমরা জানি দুইটা ভেক্টর রাশির ডট গুণন একটা স্কেলার রাশি, এবং এই ন্যাবলা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর মানে এদের ডট গুণনফলটা হবে কি একটা স্কেলার রাশি। আর এই ডট গুণনফল যদি স্কেলার রাশি হয়, তার মানে এই ডাইভারজেন্স একটা স্কেলার রাশি। এখন আমরা সেটা বের করি। তো তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম এর আগের ক্লাসে, যে আমরা জানি i ডট i সমান হচ্ছে j ডট j সমান হচ্ছে k ডট k। এর মানে কিন্তু ডট গুণনের ক্ষেত্রে শুধুমাত্র কোনগুলি সম্ভব, এগুলো সমান কিন্তু 1 আমরা জানি। i ডট i j ডট j k ডট k সমান 1। তার মানে তুমি যদি i এখানে i এর সাথে তুমি j করো, তার মানে 0। তুমি যদি j এর সাথে k করো, সেটাও 0। তাহলে আমরা একটু মনে রাখার সিস্টেমটা হচ্ছে, আমি এটা ধরি কি, আমরা তো সবাই মুসলমান ম্যাক্সিমাম, তো আমরা এটা বাদ দিলাম, আমরা অন্য ধর্মগুলি ধরি। যেমন আমি ধরি কিভাবে, আমি হিসাবটা এরকম করি, ধরো এটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা গুণটা কিভাবে করবা, দেখো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিনটা। এর মানে হচ্ছে আমি কিভাবে রাখবো, এখানে এই যে এটা রাখবো প্লাস এইখানে যেটা আসবে, দেখো এখানে কি করব আমরা, দেখো i ডট i তার মানে 1, i ডট i মানে হচ্ছে 1। তাহলে এখানে কি থাকছে, শুধুমাত্র x, এখানে কি থাকছে, শুধুমাত্র x থাকছে, প্লাস হিন্দু। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে বুদ্ধর সাথে বুদ্ধ, তার মানে দেখো ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা y, তার মানে এখানে কি আসবে ay। কেন ay আসবে, কারণ আমরা j ডট j সমান 1, আমরা i ডট i j ডট j k ডট k জানি। এর মানে আমরা কিন্তু এর বাইরে করতে পারবো না, তুমি চাইলেই কিন্তু i এর সাথে j এর সাথে k এর সাথে i এগুলো করা যাবে না। এক্স্যাক্টলি এখানে করা যায়, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলোর মান আসে 0, এগুলো আমরা ক্যালকুলেশন করলে ওগুলোর মান 0 হয়ে যায়, এজন্য আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তা আমরা সহজভাবে মনে রাখবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বাস এটুকু মনে রাখলে আশা করি তোমরা ভুলে যাওয়ার কথা না। তার মানে এটার সাথে যেহেতু এটা গেছে, দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে এই তৃতীয়টা, তাহলে আমরা এখন কি করব, এটা আর এখানে কি বাকি আছে, ডেল্টা বাই ডেল্টা z, আর এখানে কি আছে az, বাস। তো এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন নাই, এর মানে হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। তো ডাইভারজেন্সটা কি, দুইটা ভেক্টর রাশির ডট গুণন একটা ডাইভারজেন্স, আর এই ডাইভারজেন্স সর্বদা একটা স্কেলার রাশি। এখন আমি এই ডাইভারজেন্স সম্পর্কে তোমাদের তিনটা গুরুত্বপূর্ণ অপশন বলবো, আমরা এর আগে আমি টপিকসগুলো একটু মুছে দিচ্ছি, কারণ আমরা টপিকসগুলো যদি না রাখি আমরা এখানে অন্য কিছু লিখতে পারবো। তো আমি এখানে অন্য কিছু লিখবো, সেই জন্য দেখো আমরা কিন্তু গ্রেডিয়েন্ট যেটা পেয়েছি, কি ন্যাপলার সাথে একটা পাই, ন্যাপলার সাথে পাই সমান কি পেয়েছিলাম আমরা, এটা সরাসরি পেয়েছিলাম ডেল্টা x, এখানে পেয়েছিলাম কি পাই i প্লাস হচ্ছে ডেল্টা বাই ডেল্টা y, এখানে পেয়েছিলাম আমরা পাই j প্লাস হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা z, এখানে পাই k। এটা ছিল আমাদের গ্রেডিয়েন্টটা। এখন আমরা পেয়েছি ডাইভারজেন্সটা কি পেয়েছি, তো ডাইভারজেন্সটা আমরা একটু লিখে রাখি, সেটা হচ্ছে a ভেক্টরের সাপেক্ষে আমি করেছি ডট গুণন, ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টরের সাথে ন্যাবলার ডট গুণন। তাহলে এখান থেকে পেয়েছি আমি এই ডেল্টা বাই ডেল্টা x, এখানে পেয়েছি x প্লাস হচ্ছে ডেল্টা বাই ডেল্টা y, এখানে পেয়েছি আমি ay প্লাস হচ্ছে ডেল্টা বাই ডেল্টা z, এখানে পেয়েছি az। আমি কিন্তু এখানে ডাইভারজেন্সটাও লিখে রাখলাম, ডাইভারজেন্সটা কি আসে সেটাও আমি লিখে নিলাম।
তো এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দেখো, তো এখানে এখন যেটা করবে তিনটা তাৎপর্য দেখো। প্রথম তাৎপর্য হচ্ছে আমি আগেই বলেছি যে ডাইভারজেন্স দ্বারা কোনো কিছুর একক আয়তন হ্রাস বৃদ্ধির হারকে বোঝায়। একক আয়তনে কি পরিমাণ হ্রাস পাচ্ছে অথবা একক আয়তনে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কোনো পদার্থের, যেমন তরল পদার্থ বলি আমরা এটাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইভারজেন্সটা আমরা তরল পদার্থের ক্ষেত্রে ব্যবহার করি, এই জন্য যে তরল পদার্থের একক আয়তনের যে হ্রাসটা বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটাই আমরা এটার দ্বারা বোঝাই। তো হ্রাস বা বৃদ্ধিটা কি বুঝি আমরা, যেমন ধরো প্রথমটা আমি ধরলাম কেস 1, সেটা হচ্ছে ডাইভারজেন্সের আমরা এখানে যেটা বলি যে যদি তোমাকে এখানে বলা হয় বৃদ্ধিটা, ডাইভারজেন্সের বৃদ্ধি, তো এখানে ডাইভারজেন্সটা হচ্ছে আমি সেই অনুযায়ী বলবো। তুমি যদি দেখো এই ডাইভারজেন্সের মানটা পজিটিভ আসে, এই যে দেখো এই ডাইভারজেন্সের মান পজিটিভ আসলে, ডাইভারজেন্সের মান যদি পজিটিভ আসে, পজিটিভ, লক্ষ্য করো যে ডাইভারজেন্সের মান যদি পজিটিভ আসে তাহলে কি বোঝায়, ডাইভারজেন্সের মান পজিটিভ আসে মানে কোনো কিছুর তুমি যে পদার্থটা বিবেচনা করছো সেই পদার্থটার আয়তনটা কি বেড়ে যাওয়া, তার আয়তনটা বেড়ে যাওয়া, অর্থাৎ আয়তনের প্রসারণ ঘটা। যেমন ধরো আমি এটা ধরছি এখানে, যে আমি যদি এরকম ধরি এই একটা পথ এই দিক দিয়ে কিছু যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা ভেক্টর যাচ্ছে, ফ্লাক্সের পরিমাণটাও বোঝায়, যে আমরা এই ডাইভারজেন্স দ্বারা বোঝাতে পারি যে ফ্লাক্সের পরিমাণটা হ্রাস বা বৃদ্ধি। হ্যাঁ, আগত বা নির্গত যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সের পরিমাণটা আমরা বলতে পারি যে কি পরিমাণ ফ্লাক্স এখানে বাড়ছে বা কি পরিমাণ ফ্লাক্স এখানে বের হচ্ছে বা নির্গত হচ্ছে বা প্রবেশ করছে। একটু লক্ষ্য করো, আমরা যদি একটা ভেক্টর ক্ষেত্র বিবেচনা করি, এই হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, এই হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। এখন যদি ফ্লাক্সটাকে আমি সেটা আগে বুঝাচ্ছি, যে ফ্লাক্স হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রের মধ্য দিয়ে যে বলরেখাগুলি যাবে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা আর চৌম্বকের জন্য চৌম্বক বলরেখা, তড়িতের জন্য তড়িৎ ক্ষেত্রের জন্য এটা তড়িৎ বলরেখা আর চৌম্বকের জন্য এটা চৌম্বক বলরেখা। তো তড়িৎ ক্ষেত্রের বলরেখার সংখ্যাকে বলি আমরা ফ্লাক্স, আবার সেটাকে বলি আমরা তড়িৎ ফ্লাক্স, আর চৌম্বক ক্ষেত্রের জন্য সেটাকে বলি আমরা চৌম্বক ফ্লাক্স। তো এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে চৌম্বক এই যে ফ্লাক্সের যে পরিবর্তন, এই ডাইভারজেন্স দ্বারা আমরা ফ্লাক্সের পরিবর্তনটাকেও বলতে পারি। তাহলে যেমন ধরো যে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা কি বুঝি, এটা আমি অন্যভাবে বুঝাই আয়তন হ্রাস বৃদ্ধির মাধ্যমে। ধরো হচ্ছে এখানে আমরা এরকম একটা কিছু আছে, তো পজিটিভ ডাইভারজেন্স, যদি ডাইভারজেন্সের মান পজিটিভ আসে তাহলে এর দ্বারা বোঝাচ্ছে যে এটার আয়তনটা বেড়ে যাচ্ছে, এটার আয়তনটা বেড়ে যাচ্ছে, এর মানে দেখো বের হয়ে যাচ্ছে, মানে এটা চারদিকে ছড়িয়ে পড়বে। তাহলে কি বোঝাচ্ছে, এটা ছড়িয়ে পড়ছে মানে কি, এটা ধরো যে এই পর্যন্ত এখন আয়তনটা চলে আসছে, তাহলে আয়তনটা কি হলো, এই পর্যন্ত যদি চলে আসে তার মানে আয়তনটা এখন বেড়ে গেল, আয়তন প্রসারিত হলো। তো এটাকে বলি আমরা, যদি পজিটিভ আসে তার মানে কোনো একটা তরল পদার্থের একক আয়তনে আয়তনটা বেড়ে যায়। এখন বলো আয়তনটা যদি বেড়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, এখানে আয়তন বেড়ে যাওয়া মানে হচ্ছে ঘনত্বটা কমে যাওয়া, কোনো পদার্থের আয়তন বেড়ে যাওয়া মানে কি ঘনত্বটা কমে যাওয়া, এর মানে হচ্ছে এখানে আয়তন বাড়ছে। এখানে দেখো আয়তনটা কি হবে, আয়তন ভি বাড়ে আর রোটা কি হবে, কমে। তাহলে এই অংশটা আমরা মনে রাখবো যে এটা ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি আয়তন, ভি যদি আয়তন হয় তার মানে কি ওই তরল পদার্থের আয়তনটা বেড়ে যাবে, আয়তনটা বেড়ে যাবে, হ্যাঁ, কিন্তু ঘনত্বটা কমে যাবে। কারণ কি, তার ভরের তো পরিবর্তন হচ্ছে না, তার ভরের পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওই ভরের মধ্যে রেখে আয়তনটা আমরা বাড়িয়ে দিচ্ছি। যেমন ধরো গ্যাসের ক্ষেত্রে তুমি গ্যাস নিয়েছো একটা বেলুনের মধ্যে, হালকা ফু দিয়েছো, এখন তুমি যদি তার মধ্যে একই পরিমাণ গ্যাস রেখে আরো প্রসারিত হতে দাও গ্যাসটাকে, তার মানে কি ওই গ্যাস কিন্তু অনেক জায়গা দখল করবে। তো অনেক জায়গা দখল করবে কি, সে আয়তন দখল করবে, কিন্তু সে কিন্তু তার ঘনত্বের কোনো করতে পারবে না, ঘনত্ব বাড়াতে পারবে না, এই ক্ষেত্রে ঘনত্বটা কমে যাবে। সেম, তাহলে আয়তন যখন ডাইভারজেন্স যখন পজিটিভ হবে তখন এই ঘটনা ঘটবে। এখন আমরা দেখি ডাইভারজেন্স যখন নেগেটিভ হবে তখন কি হবে। ধরো ডাইভারজেন্সটা নেগেটিভ, ডাইভারজেন্সটা হচ্ছে নেগেটিভ। আবার এটাও বলতে পারি ডাইভারজেন্স যখন পজিটিভ হয়, ধরো হচ্ছে এইটার মধ্যে দিয়ে তরল পদার্থ প্রবেশ করছে, ঠিক আছে, কিন্তু যখন এটা বের হয়ে যাবে দেখো এখানে এই দিক দিয়ে তরল পদার্থটা প্রবেশ করছে, তরল পদার্থ প্রবেশ করছে, কিন্তু যদি তুমি দেখো যে এইখানে কি হয়েছে, এই ধরো হচ্ছে এটার আয়তন যখন বের হচ্ছে তখন কিন্তু আয়তনটা বেড়ে গেছে। লক্ষ্য করো যে বের হচ্ছে কিন্তু দেখো ছড়িয়ে যাচ্ছে, প্রবেশ করছিল একটা সরু পথে, কিন্তু বের হওয়ার সময় কি হচ্ছে, একটা বড় পথে বের হচ্ছে। তো বড় পথে বের হচ্ছে মানে কি এটার আয়তনটা বেড়ে যাচ্ছে। তো আয়তন যখন বেড়ে যায় সেটাকে আমরা বলি পজিটিভ ডাইভারজেন্স, আয়তন বেড়ে গেলে সেটাকে বলি আমরা পজিটিভ ডাইভারজেন্স। আচ্ছা, এখন আমরা দেখি নেগেটিভ ডাইভারজেন্সটা কি। তো নেগেটিভ ডাইভারজেন্সটা হচ্ছে তোমার এর উল্টোটা, নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে তার উল্টো। তো আমরা এখন দেখব হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে।
তো এটা হচ্ছে তোমার, আমি প্রথমে যেটা বলবো যে এরকম একটা কিছু আছে ধরো, তো এখন দেখা যাচ্ছে কি এর কণাগুলো এদিকে সরে আসছে, দেখো এদিকে। নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে কি করবে, দেখো একটা বিষয় চিন্তা করো, এদিকে চলে আসছে। তো এদিকে চলে আসছে মানে কি, দেখো করো এর আয়তনটা এরকম হয়ে গেছে। এখন আয়তনটা আগে ছিল কি, আগে ছিল এই পুরো আয়তন, এখন আয়তনটা কি কমে গেছে। এর মানে হচ্ছে আয়তন সংকোচন ঘটলো। তো যেহেতু একই পদার্থের আয়তন সংকোচন ঘটেছে কিন্তু তার ভরের কোনো পরিবর্তন হয় নাই, সংকোচন ঘটেছে কিন্তু তার ভরের কোনো পরিবর্তন হয়নি। তো তুমি বলো যে ভরের যদি পরিবর্তন না হয় তার মানে কি, আয়তন সংকোচনের সাথে সাথে তার ঘনত্বটা বেড়ে যাবে। আয়তন সংকোচনের সাথে সাথে কি হবে, তার ঘনত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। যেমন ধরো তুমি 1 কেজি চিনি, 1 কেজি চিনিকে যদি তুমি ফ্লোরের মধ্যে বিছিয়ে রাখো, তুমি যদি অনেকটা বড় একটা পাত্রের মধ্যে বিছাও তাহলে দেখা যাবে কি, বা ছড়িয়ে রাখো, সেক্ষেত্রে দেখা যাবে তার ঘনত্বটা কম, মানে অনেক পাতলা দেখা যাবে। আমরা ঘনত্ব বলতে আসলে কি বুঝি, কোনটা হালকা বা ঘন, হালকা বা ঘনকে বুঝি। এখন ওই 1 কেজি চিনি যদি তুমি একটা ছোট পাত্রের মধ্যে রাখো, সেটা কিন্তু লেয়ারটা অনেক, মানে প্রস্থ বা লেয়ারটা অনেক গভীর হবে বা মোটা হয়ে যাবে। লেয়ারটা গভীর হচ্ছে মানে কি, বা মোটা হচ্ছে মানে কি, তার ঘনত্বটা বেশি এখানে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। আর নেগেটিভ ডাইভারজেন্সের মধ্যে আয়তন কমে, আয়তনটা কমে আর ঘনত্বটা কি হয়ে যায়, বেড়ে যায়। এটা মনে রাখবো আমরা, নেগেটিভ ডাইভারজেন্সে আয়তন কমে ঘনত্বটা বেড়ে যায়। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা আসি থার্ড কেস। থার্ড কেসটা হচ্ছে এরকম যে আমি যদি এরকম একটা কিছু বিবেচনা করি, ধরো হচ্ছে এরকম একটা সুষম একটা বস্তু বিবেচনা করলাম, সুষম একটা, আমি একটা সুষম একটা ক্ষেত্র বিবেচনা করলাম। তো সুষম ক্ষেত্রটা দেখো, এটা হচ্ছে সুষম একটা ক্ষেত্র। এখন এই সুষম ক্ষেত্রের মধ্যে দিয়ে এইদিকে যতগুলি, মানে এখানে ধরো তরল পদার্থ বের হচ্ছে, প্রবেশ করছে। আমি যদি এখানে কোনো পানির পরিমাণ এই পাশ দিয়ে আমি পানি প্রবেশ করাচ্ছি, এই পাশ দিয়ে যে পরিমাণ পানি প্রবেশ করাচ্ছি এই দিক দিয়ে ঠিক সেই পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো যে এই দিক দিয়ে আমি যে পরিমাণ পানি প্রবেশ করাচ্ছি এই দিক দিয়ে ঠিক সমান পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আয়তনের বা ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, না আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে। আয়তনেও পরিবর্তন হয় নাই, ঘনত্বেরও পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে আমরা বলতে পারি আগত এবং নির্গত ফ্লাক্স সমান। দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণটা সমান হয়। আর আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণ যখন সমান হয় তখন আয়তনের পরিবর্তন হওয়াটা 0 আর ঘনত্বের পরিবর্তন হওয়া থাকে কি 0। এখানে আয়তনের পরিবর্তনও 0 থাকে, ঘনত্বের পরিবর্তন হয় 0। এটাকে বলি আমরা সলিনয়েডাল, এটাকে বলি আমরা সলিনয়েডাল। যেহেতু এটা দেখো, এই যে আমি যে তলটা বিবেচনা করেছি সুষম তলটা, এই তলটা কি তুমি যে 9 10 এ পড়ে আসছো একটা সলিনয়েড কেমন ছিল, যেহেতু এটা সলিনয়েডের মতো দেখতে দেখা যায় এইজন্য এটাকে বলি আমরা সলিনয়েডাল। এই গঠনকে বলি আমরা কি সলিনয়েডাল। তো বিষয়টা মনে রাখো, সলিনয়েডালের ক্ষেত্রে ডাইভারজেন্সটা কি হয়, নেগেটিভ ডাইভারজেন্স না কিন্তু। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে হবে কি, ডাইভারজেন্সটা হবে হচ্ছে ডেল ডট এ পরিমাণ হবে 0। তুমি যদি দেখো যে কোন একটা ডাইভারজেন্সের মান 0, কোন একটা ডাইভারজেন্সের মান 0 হয়, একটা ভেক্টর রাশির ডাইভারজেন্স 0 হচ্ছে, হ্যাঁ, তখন বুঝবা এটা হচ্ছে একটা সলিনয়েডাল। তো এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। থার্ড কেসটা হচ্ছে সবচেয়ে মেজর। আমাদের যে তৃতীয় কেসটা তোমাদের বললাম, এই তৃতীয় কেস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেস। সো এটা মনে রাখতে হবে যে সলিনয়েডাল হওয়ার শর্ত কি। আমাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে সলিনয়েডাল হওয়ার শর্ত কি। পজিটিভ হলে কি হবে, আয়তনের কি হবে, নেগেটিভ হলে আয়তনের কি হবে, এবং সলিনয়েডাল হওয়ার শর্ত কি। সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে, আমরা বলে দিচ্ছি একবার আরেকবার, তারপর তোমরা কমেন্ট করো আমি দেখি। যে আমি তিনটা অপশন পেয়েছি। এক, পজিটিভ হওয়ার শর্ত, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে আয়তন বাড়বে, আয়তন বেড়ে যাবে, ঘনত্বটা কমে যাবে। এর মানে হচ্ছে কোন একটা স্তরে কোনো কিছুর মধ্যে দিয়ে যদি আমি পানি প্রবেশ করাই, সেটা যখন বের হবে তখন যে মুখ দিয়ে বের হবে তার আয়তনটা অনেক প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে দ্বিতীয় কেস হচ্ছে আমার নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে এটার মান যদি নেগেটিভ হয়ে যায়, এটার মান যদি নেগেটিভ হয় তখন কি হবে, যখন এটার মান নেগেটিভ হবে তখন ওই তরল পদার্থ আয়তনে কি হয়ে যাবে, সংকোচন হবে। আয়তনটা কি হবে, সংকোচন ঘটবে। ঠিক আছে, তো আয়তনের সংকোচন ঘটলে অবশ্যই ঘনত্বটা বেড়ে যাবে। আমাদের থার্ড কেস হচ্ছে যদি ডাইভারজেন্সের পরিমাণ 0 হয়, সেটাকে বলি আমরা কি বলি, আমরা সেটাকে সলিনয়েডাল। আর এই ক্ষেত্রে আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণ সর্বদাই সমান হবে। আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণ সর্বদাই কি হবে, সমান। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আমাকে একটু তোমরা সবাই কমেন্টে একটু জানিয়ে দাও যে সলিনয়েডাল হওয়ার শর্তটা কি। আমরা দ্বিতীয় কেস শেষ করে ফেলছি। তো তোমরা একটু সবাই একটু কমেন্টে জানাও যে সলিনয়েডাল হওয়ার শর্ত কি। সলিনয়েডাল হওয়ার শর্ত কি, এর মধ্যে আমি ন্যাবলা অপারেটরে এটা লিখে রাখি, সবাই একটু জানিয়ে দাও আমাকে।
সো দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও সোলো নিউট্রাল হওয়ার শর্তটা কি। ফ্লাক্সটা কি বলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম ফ্লাক্স কি। ফ্লাক্স মানে হচ্ছে তুমি যদি ধরো এই ফ্লাক্সটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি একটু। এটা হচ্ছে একটা ধর তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা জানি তড়িৎ ক্ষেত্র কি থাকে, তড়িৎ বলরেখা। তড়িৎ ক্ষেত্রে কি থাকে, তড়িৎ বলরেখা। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যতগুলি বলরেখা যাবে, যতগুলি বলরেখা যাবে তার সংখ্যাকে আমরা বলি ফ্লাক্স। আবারও বলছি, ফ্লাক্স হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যে পরিমাণ, যে পরিমাণ বলরেখাগুলি যাবে, বলরেখাগুলি অতিক্রম করবে, এর মধ্য দিয়ে যে বলরেখাগুলি অতিক্রম করবে সেটি হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আর চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যে বলরেখাগুলি যাবে, তোমরা হয়তো নাম শুনেছো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে তড়িৎ বলরেখা, যে কারণে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। তড়িৎ বলরেখার কাজ হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করা, আর চৌম্বক বলরেখার কাজ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করা। তাহলে আমি বলবো যে ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা হচ্ছে এই বলরেখা, এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি দুইটা বলরেখা যায় তাহলে আমি বলবো হচ্ছে এর ফ্লাক্স 2। মানে এর মধ্যে দিয়ে যে রশ্মিগুলি আগত হবে, এই এর মধ্য দিয়ে যতগুলি রশ্মি যাবে, রশ্মি হিসেবে, রশ্মি বলতে আমি বলবো হয়তোবা তড়িৎ বলরেখা অথবা চৌম্বক বলরেখা বলতে পারবো, ঠিক আছে। তো তড়িৎ বলরেখা অথবা চৌম্বক বলরেখা, এটাই হচ্ছে আমার ফ্লাক্স। তো এই ক্ষেত্রে কি হয়, যে এই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি দেখো যে এখানে প্রবেশ করছে কয়টা, প্রবেশ করছে হচ্ছে 6টা। দেখো আমি বললাম প্রবেশ করছে 6টা বলরেখা, বের হয়ে যাচ্ছে কয়টা বলরেখা, 6টা বলরেখা। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে প্রবেশ করেছে 6টা বলরেখা, বা এখানে ফ্লাক্স 6, ধরে নাও এটা ফ্লাক্স 6, 6টা বলরেখা মানে এর ফ্লাক্স হচ্ছে 6। এর মধ্যে বলরেখা কয়টা আছে, 6টা। নির্গত হয়ে যাচ্ছে 6টা, ভেতরেও প্রবেশ করেছে 6টা। এর মানে আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণ যখন সমান হয়ে যায় তখন আমরা এটাকে বলি জিরো ডাইভারজেন্স বা শূন্য ডাইভারজেন্স। আর শূন্য ডাইভারজেন্স হলে এটাকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই যে ক্ষেত্রটা যেটা বিবেচনা করা হয়, এই ক্ষেত্রটা হবে অবশ্যই সুষম হতে হবে। তো সুষম ক্ষেত্রের মধ্য দিয়ে আগত এবং নির্গত ফ্লাক্সের পরিমাণ সমান হয়, আর এই জন্য এটাকে বলি আমরা সলিনয়েডাল। তো এখন আমরা আসি কার্লের মধ্যে। আমরা এখন দেখবো হচ্ছে লাস্ট আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে কার্ল। সেটা হচ্ছে কার্লটা। তো কার্লটা কি, আমি আগেই বলেছি যে একটা ন্যাবলা অপারেটরের সাথে তুমি যদি একটা ভেক্টরের গুণ করো, ধরো এটা হচ্ছে v, এটা হচ্ছে আয়তন বা v, যে কোনো কিছু একটা ধরে নাও, এটা হচ্ছে v একটা ভেক্টর রাশি, v হচ্ছে একটা ভেক্টর রাশি। এর মানে হচ্ছে ন্যাবলা অপারেটরের সাথে কোনো ভেক্টর রাশির ভেক্টর গুণফলকে বলবো আমরা কার্ল, ঠিক আছে। কোনো ভেক্টর রাশির ভেক্টর গুণফলকে কি বলবো আমরা, ন্যাবলা অপারেটরের সাথে ভেক্টর রাশির যে ভেক্টর গুণফলটা আছে সেই ভেক্টর গুণফলকে আমরা কি বলবো, কার্ল বলবো। কার্ল মানে হচ্ছে ঘূর্ণনশীল, কার্ল মানে হচ্ছে ঘূর্ণনশীল। এর মানে হচ্ছে একটা ভেক্টর তার অক্ষের কাছে, তার অক্ষের সাথে কিভাবে সে ঘুরছে, এইটা আমরা কার্লের মাধ্যমে বুঝতে পারি। যে একটা অক্ষের সাপেক্ষে একটা ভেক্টর, একটা অক্ষের সাপেক্ষে বা একটা বিন্দুকে কেন্দ্র করে, একটা অক্ষের একটা বিন্দুকে কেন্দ্র করে একটা ভেক্টর কিভাবে ঘুরছে সেই ঘূর্ণন সংখ্যা নির্ণয় করি আমরা এই কার্লের মাধ্যমে। তো কার্ল বলতে বোঝায় একটা ভেক্টর কিভাবে ঘুরছে। এটা আমরা আগেই করে আসছি, তোমরা হয়তো ক্রস গুণন করেছো, আমরা ভেক্টর গুণন কিন্তু করে আসছি। ভেক্টর গুণনের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে পরিচিত একটা ভেক্টর হচ্ছে কি এটা, আমরা দেখেছিলাম যে এটা একটা ভেক্টর পাই যখন আমরা দেখেছিলাম যে a ক্রস b দুটো এরকম আমরা কি পেয়েছিলাম, ab হচ্ছে তার মান, ab হচ্ছে তার মান, আর এটা একটা পেয়েছিলাম সেটাকে বলছিলাম কি অবিলম্ব ভেক্টর। এটা হচ্ছে একটা অবিলম্ব একক ভেক্টর, অবিলম্ব একক ভেক্টর যার দ্বারা এই ভেক্টর রাশিটার দিক নির্দেশ করে। এর দ্বারাই কিন্তু আমরা এই ভেক্টর রাশির দিক নির্দেশ করতে পারি। ঠিক একই পথে একইভাবে আমরা এখানেও একটা ভেক্টর আছে, এখানেও আছে একটা ভেক্টর, যে ভেক্টর দ্বারা বোঝাচ্ছে তার অক্ষের সাপেক্ষে সে কিভাবে ঘুরছে, সে কি ক্লকওয়াইজ ঘুরছে নাকি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঘূর্ণনটা হচ্ছে দুই ভাবে, যে একটা হচ্ছে তোমার কি করে তুমি বুঝবা যে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে, সেটা বোঝার অপশন হচ্ছে আমার দুইটা। যেমন ধরো তিনটা, একটা ভেক্টর সেটা নিচের অক্ষের সাপেক্ষে সে ঘুরছে বা ঘুরছে কিনা, ঘুরবে কিনা, সেটা বোঝার অপশন হচ্ছে তিনটা। আমি লিখছি কেসগুলো দেখো। যে যদি আমরা দেখি যে এর মান যদি এটা যদি দেখি যে ডেল ক্রস নেবলা ক্রস এ বি, নেবলা ক্রস বি এর মান যদি দেখি আমরা পজিটিভ, এর মান যদি আমরা দেখি পজিটিভ তাহলে একটা পাবো। আর এর মান নেবলা ক্রস ভি এর মান যদি আমরা দেখি নেগেটিভ তাহলে একটা ডিরেকশন বলবো। আর যদি আমরা পাই নেবলা, এখানে কেস 1, এটা হচ্ছে কেস 2, খুবই গুরুত্বপূর্ণ কেসগুলো মনে রাখবা। কেস 3 যদি দেখি এটা সমান হচ্ছে এরকম নেবলা, এটার মান হচ্ছে দেখো 0, তাহলে আমরা বলবো এর মানে হচ্ছে, আমরা জানি পজিটিভ কখন পাই, তুমি যখন একটা ভেক্টরকে আমরা দেখি যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। পজিটিভ মানে হচ্ছে
এই ভেক্টরটা কিভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার কিভাবে ঘুরছে বিপরীতে। যখন দেখবা এর মানে হচ্ছে দুইটা ভেক্টর কিভাবে ঘুরবে, যদি এই দুইটা ভেক্টরের এই ন্যাবলা এবং এটা অর্থাৎ এই কার্লের মান যদি পজিটিভ আসে, কার্লের যে মান সেটা যদি পজিটিভ আসে তাহলে বুঝবা কি সেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি লিখি SCW, এ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, AW হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা SC লিখতে পারো SCW অ্যান্টি ক্লকওয়াইজ এটা। আর যদি নেগেটিভ আসে তখন মানে হচ্ছে যদি পজিটিভ আসে তার মানে কি ঘুরছে এরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে, ভেক্টরটা হচ্ছে ওইদিকে আছে, আমরা জানি এটা ভেক্টরটা যদি এইভাবে থাকে অভিলম্ব বরাবর থাকে তাহলে ঘুরছে কিভাবে এটা, এই ঘূর্ণনটা হবে কোন দিকে, যে এই দুইটা ভেক্টর ঘূর্ণন হবে কোন দিকে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত যদি পজিটিভ আসে তো অবশ্যই কি করতে হবে তোমাকে আগে কার্লের মান বের করতে হবে। কার্লের মান বের করে যদি পজিটিভ পাও তাহলে বুঝবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর তুমি যদি কার্লের মান নেগেটিভ পাও তাহলে বুঝবে এটা ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ CW মানে ক্লকওয়াইজ ঘুরছে, CW মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ভেক্টর দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটা ঘড়ির কাঁটার দিকে হবে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এর মানে এটা ঘুরছে। আর যদি তুমি দেখো এটা 0 তার মানে এটা হচ্ছে অঘূর্ণনশীল, এটা হচ্ছে অঘূর্ণনশীল। এর মানে হচ্ছে ভেক্টরটার কোনো ঘুরছে না, এই ভেক্টরটার কোনো ঘুরবে না। তো কার্লের পরিমাণ যদি শূন্য হয় তাহলে বলবো আমরা অঘূর্ণনশীল। যদি আমরা দেখি কার্লের মান নেগেটিভ আসে তাহলে বলবো এটা ভেক্টরটা কোন দিকে ঘুরছে, ভেক্টরটা ক্লকওয়াইজ ঘুরছে। ভেক্টরটা কিভাবে ঘুরছে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর যদি আমরা দেখি ভেক্টরটার মান পজিটিভ আসে তার মানে বুঝবো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে আশা করি তোমরা কার্ড সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো যে কার্ডটা কি, কার্ডটা আসলে কার্ড দ্বারা কি বুঝি, কার্ড দ্বারা বুঝি যে একটা ভেক্টর তার নিজের অক্ষের সাপেক্ষে কিভাবে ঘুরছে তাৎক্ষণিক ঘূর্ণন বের করতে পারি। এই কার্লের সাপেক্ষে কোনো একটা ভেক্টর তার অক্ষের সাপেক্ষে তার অক্ষের কোনো বিন্দুর সাপেক্ষে যে ঘুরছে তার ঘূর্ণনের সংখ্যা, ঠিক আছে, এই ঘূর্ণনের সংখ্যা বের করা যায়। যেমন ধরো কার্লের পরিমাণ 2 আসছে, সাপোজ ধরো এটার মান যদি ধরো 12 আসছে, এটার মান কার্লের মান কত আসছে পজিটিভ, এক হচ্ছে এটা পজিটিভ আসছে মানে হচ্ছে আমি বলছি এই ভেক্টরটা এদিকে 12 বার মানে 12 ঘূর্ণন সংখ্যা কত 12, এর মানে হচ্ছে নিচের অক্ষের সাপেক্ষে সে 12 বার অতিক্রম করেছে, নিচের অক্ষটাকে সে কি করেছে 12 বার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, ঠিক আছে। আর যদি এখানে যদি আমি দেখি -12 -6 সাপোজ ধরো এটার মান আছে কি -6, এর মানে সেটা ঘুরছে কিভাবে এই ঘড়ির কাঁটার দিকে 6 বার অতিক্রম করেছে, ঘড়ির কাঁটার দিকে তার নিচের অক্ষকে বা নিজের অক্ষের কোন একটা বিন্দুকে সে 6 বার অতিক্রম করেছে। তার বিষয়টা হচ্ছে এরকম, সে ঘড়ির কাঁটার দিকে কতবার অতিক্রম করেছে এরকম ভাবে এই 6 বার অতিক্রম করেছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে সে 6 বার অতিক্রম করেছে। আর এর মানে হচ্ছে সে নিজের অক্ষের সাপেক্ষে যে ধরো এই ভেক্টরটা যদি এখানে থাকে, হ্যাঁ ভেক্টরটা যদি আমি এখানে ধরে নিয়েছি এটা ভেক্টরটা এখানে আছে, ওর মানে হচ্ছে সে এখানে স্থির আছে, সে তার কোনো ঘূর্ণন নাই, অক্ষের সাপেক্ষে তার কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, অক্ষের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন হয় না, এর মানে সে কোনো ঘূর্ণনই দিতে পারে নাই, সে ঘূর্ণন দিতে পারে নাই মানে কি সেটা হচ্ছে অঘূর্ণনশীল। সো যারা বুঝতে পেরেছো তাদেরকে আমি বলবো হচ্ছে অসংখ্য ধন্যবাদ। সো দেখো এখানে যারা তোমরা কমেন্ট করতে পারছো এগুলোর মান বের করে কিভাবে, হ্যাঁ আমি সেগুলো করবো এখন, আমরা এখন ম্যাথে চলে যাব। সো যারা বুঝতে পেরেছো তোমরা সবাই এখন অ্যালার্ট হয়ে যাও, আমরা এখন ম্যাথ করব, তাহলে একটু কিভাবে ম্যাথ করতে হয় সেটা আমরা দেখে ফেলি। তো এখন দেখো আমি দুইটা ভেক্টর কিভাবে কার্লটা করতে হয় সেটাকে বের করে নিই। তো আমরা জানি হচ্ছে কার্ল বের করে নিয়মটা দেখো, যেহেতু এটা সমান আমরা জানি, আর এই v মানে কি, আমরা এই v সমান ধরছি হচ্ছে vx, x অক্ষ বরাবর এটা i, y অক্ষ বরাবর এটা হবে কি vy j, আর z অক্ষ বরাবর হবে vz k, আমরা এটা জানি। তাহলে এটা যেহেতু একটা ভেক্টর আছে আমরা কি জানি ন্যাবলা হচ্ছে একটা ভেক্টর, এই যে ন্যাবলা হচ্ছে কি একটা ভেক্টর, আমি এটা একটু সমান ভাবে লিখি। তাহলে এখানে v সমান কি পেয়েছি, v সমান হচ্ছে vx i প্লাস হচ্ছে vy j প্লাস হচ্ছে vz k। তাহলে এটাও তোমরা বুঝতে পারছো। এখন আমরা ক্রসটা করব, এর মানে হচ্ছে তুমি যদি ন্যাবলা ক্রস মানে হচ্ছে আমরা যেটা করেছি ক্রস গুণন, আমরা ক্রস গুণন কিভাবে করি ঠিক সেইভাবে আমরা করে ফেলবো। তাহলে এখানে কি আসবে i, এখানে আসবে j, এখানে আসবে হচ্ছে k। যদি এরকম ভাবে লিখি তাহলে এখানে কি লিখবো আমরা যে i অক্ষে কে আছে দেখো i বরাবর, i এর সহগ এটা আছে, i এর সহগ এটা।
তো i এর কিন্তু আমাদের এখানে দুইটা সহগ আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তার মানে আমরা এই দুইটা সহগ লিখব। একটা কি পেয়েছি ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা x, আর একটা পেয়েছি কি vx। একটা হচ্ছে এই সহগ আর একটা হচ্ছে এই সহগ, তার মানে হচ্ছে পেয়েছি আমরা vx। এখন আমরা দেখব y j, j আর j এর সহগ এখানে আছে ডেল্টা বাই ডেল্টা y, এখানে আছে vy। আর আমরা কি লিখব এখানে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা y, আর এখানে পেয়েছি কি আমরা vy, এখানে পেয়েছি আমরা vy। সিমিলার z অক্ষ বরাবর আমরা যেটা পাবো যে k এর উপাংশ, k এর সহগ হচ্ছে এখানে z ডেল্টা বাই ডেল্টা z, আর এখানে k এর সহগ হচ্ছে vz। এর মানে হচ্ছে আমি লিখব হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা z, আর এখানে লিখব হচ্ছে vz। সো এটাই হচ্ছে আমাদের এখানে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা। তো মান বের করব, এখানে কিভাবে বের করতে হয় ভেক্টরটা সেটা আগে দেখো। তো এটা বের করার নিয়ম হচ্ছে এরকম, তুমি প্রথমে নিবে i, প্রথমে নিচ্ছ কি i। তুমি যদি i নাও তাহলে তোমার কাজ হচ্ছে i নিচ্ছ মানে হচ্ছে তার সারি এবং কলাম বাদ, তার সারি কলাম বাদ। তার মানে দেখতে পাচ্ছ কি পাচ্ছ তোমরা এখানে, তোমরা তো এই i নাও, তোমরা তো এটা নাও, কারণ এখানে পাচ্ছ হচ্ছে এরকম ডেল্টা বাই ডেল্টা z, আর নিচে পাচ্ছ কি এই vx, সরি vy, এখানে পাচ্ছ ডেল্টা বাই ডেল্টা y, ডেল্টা বাই ডেল্টা y। এইটা 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 এটা চারটা, কারণ সারি এবং কলাম এটা বাদ যাবে, সারি কলাম এখানে কি হয়ে যাবে স্কিপ হয়ে যাবে। তার মানে থাকছে কোনটা এই চারটা রাশি। তাহলে এখানে পাচ্ছ কি vy, আর এদিকে থাকছে কি ডেল্টা বাই ডেল্টা z, আর এখানে থাকছে কি vz। তো এটা গুণটা কিভাবে করতে হয়, এই দুটো গুণ আর হচ্ছে এই দুটো গুণ করতে হয়। এর মানে আমি যদি এটা ধরি এর কর্ণ বরাবর কি আছে যেটা, তাহলে আসবে হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা y, ডেল্টা y কি আসবে এখানে vy, এখানে আসবে কি vy vz, সরি এখানে আসবে vz, এখানে আসবে হচ্ছে vz। তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো vz, ঠিক আছে, এরকম লিখতে পারো। তারপরে আমি লিখবো, সরি এটা মাইনাস হবে, একটা অংশ গিয়েছে, যেহেতু এটার সাথে এটা এটার সাথে এটা করেছি, এখন আসবে কি এটার সাথে এটা, তার মানে আসবে এখন আসবে হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা z, এখানে লিখবো vy। এই একটা অংশ গেল আমাদের। আমরা কিন্তু i এর কাজ শেষ করে ফেলছি, i এর কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা করব হচ্ছে j, এখন ধরবো আমরা এই ভেক্টরটা। যদি আমরা j ধরি তার মানে j হচ্ছে এইটা, j ধরলে এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ এই অংশটা স্কিপ হয়ে যাবে, এই অংশের কোনো কাজ থাকবে না। আর এই বরাবর তো কোনো কাজই ধরবে না, এইগুলো ধরাই যাবে না, এইটা এমনিই বাদ। এইটা ছাড়া যাকে ধরছো তার বরাবর কলামটা ধরা যাবে না। আমরা বলি কি কলাম হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে সারি। তুমি যাকে ধরছো তার কলামটা বাদ দিয়ে দিতে হবে, তুমি যা ধরবে সেই কলাম স্কিপ হয়ে যাবে, সেই কলাম বাদ দিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি এখন j, তো j যখন নেব তাহলে কি থাকছে, আমি যেহেতু এটা নিয়েছি তার মানে এখন থাকছে হচ্ছে এটা এটা এইটার সাথে এটা, এটার সাথে এটা এটার সাথে এটা। তাহলে পাচ্ছি কি আমি ডেল্টা বাই ডেল্টা x, এখানে আসবে হচ্ছে vz মাইনাস হচ্ছে ডেল্টা বাই ডেল্টা z, এখানে আসবে vx। দেখো এটা পেয়েছি আমরা, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করে পেয়েছি, আর হচ্ছে কি এটার সাথে এটা গুণ করে পেয়েছি, এটার সাথে এটা এটার সাথে এটা। কেন, কারণ এই কলামটা ধরা যাবে না, এই কলাম কার সাপেক্ষে ধরেছি আমি, যেহেতু j এর সাপেক্ষে ধরেছি এটা কাটা যাবে, প্লাস প্লাস। এখন আমি ধরবো k, আমি যখন k ধরছি তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এই অংশটা বাদ, এই অংশটা ধরা যাবে না, এই অংশ ধরা যাবে না। তারপরে বলছি তুমি যখন k ধরছো তখন এই কলামটা বাদ, তুমি যাকে ধরবো সেই কলামটা আর থাকবে না, সেই কলাম বরাবর সবগুলো উপাদান বাদ হয়ে যাবে। তাহলে আমরা এটা ধরছি, এখন হচ্ছে এটার সাথে এটা এটার সাথে এটা, অর্থাৎ ডেল্টা x লিখবো হচ্ছে ডেল্টা বাই ডেল্টা x, এখানে আসবে vy, এখানে কি নিচ্ছি আমরা, কিন্তু k নিচ্ছি, প্লাস হচ্ছে k নিচ্ছি, মাইনাস ডেল্টা বাই ডেল্টা y, এখানে আসবে হচ্ছে vx। বাস, এই হচ্ছে আমাদের ভেক্টরটা। যে তুমি যদি ভেক্টরে দুইটা ভেক্টরের এই যে এই কার্ড হচ্ছে এখানে। এখন একটা বিষয় লক্ষ্য করো, i j k যেহেতু এখানে ভেক্টর সম্পর্কিত থাকছে, তার মানে হচ্ছে কার্ড হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ন্যাবলা পাওয়ারের সাথে যে কোনো ভেক্টরের একটা ক্রস গুণফল পাবে, এই ক্রস গুণফলটাকে বলি আমরা কার্ড। আর কার্ড হচ্ছে একটা ভেক্টর রাশি। কার্ড দ্বারা কি বোঝায়, কার্ড দ্বারা বোঝায় যে কোন নিজ অক্ষের সাপেক্ষে কোনো একটা ভেক্টর কিভাবে সে ঘূর্ণায়মান আছে, ঠিক আছে। যদি পজিটিভ কার্ড আসে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি নেগেটিভ কার্ড আসে ঘড়ির কাঁটার দিকে, আর যদি কার্ডের পরিমাণ শূন্য হয় তখন তার কোনো ঘূর্ণনই থাকবে না। সো আমরা কিন্তু এটা করে ফেলেছি। তো কিভাবে এটা কাজ করতে আমরা কিন্তু এখন করে ফেলছি। তো আমরা এখন দেখব হচ্ছে এখন এই রিলেটেড আমরা কিছু ম্যাথ সলিউশন করতে যাব। তো এর আগে আমি আবার একটু কার্ডটা বুঝিয়ে দিচ্ছি যে তুমি নিয়েছো i, তুমি যদি i নিয়েছো, আরেকটা বিষয় মনে রাখবে, চিহ্ন কিভাবে মনে রাখবে, চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস। কার্ডের ক্ষেত্রে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা হচ্ছে প্লাস। প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস,
এইটুকু মনে রাখবে। আর বিষয়টা হচ্ছে কি, তুমি যখন এটা নিচ্ছ তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তারপর আমি যখন এটা নিয়েছি মাইনাস জে, যখন আমি মাইনাস জে নিয়েছি তখন হচ্ছে মনে রাখবে এটা বাদ হয়ে যাচ্ছে, তার মানে এটার সাথে এটা, এটার সাথে এটা যাচ্ছে, ঠিক আছে। তারপর যখন আমি এটা নিচ্ছি তখন দেখো এটা নিলে এটা বাদ, যখন এটা বাদ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এটার সাথে এটা, এটা এই যে দেখো, আর এটার সাথে থাকবে এটা, বাস। সো যারা যারা করতে পেরেছো, যারা বুঝতে পেরেছো অবশ্যই ধন্যবাদ। তো আমরা এখন এটার সূত্র, এটা এগুলোর উপর ম্যাথ করব, এগুলোর উপর এখন আমরা ম্যাথ করতে যাব, দেখি কে কেমন পারো। আমরা এগুলোর উপর এখন ম্যাথ করতে যাব, তো দেখবো কে কেমন পারো। সো আমরা দেখি তোমরা কে কি পারো। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কার নির্ণয় করব, গ্রেডিয়েন্ট। তো লক্ষ্য করো, খুব সহজ, খুব কঠিন না এগুলো, খুব সহজ অপশন। তোমরা যদি পারো তাহলে অফকোর্স একটু লক্ষ্য করো সবাই। আমি এখানে লিখেছি কি যে একটা পাই হচ্ছে একটা স্কেলার রাশি, তুমি দেখতেই পাচ্ছ এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই। আমি পড়ে দিচ্ছি, এটা সমান দেয়া আছে হচ্ছে পাই অফ এক্স ওয়াই জেড, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা স্কেলার রাশি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা স্কেলার রাশি। আমরা এখন ম্যাথ করতে যাব। যারা যারা কমেন্ট করছো আমি একটু কমেন্টগুলো তোমাদের পড়ে নিচ্ছি। তো যারা যারা দেখো এখানে আমরা যা করছি, প্রথমে এখানে দেখো পাই অফ 6xy² z³ পাই অফ 6y² z³ মাইনাস 4xy। এখানে বলছে এই যে দেখো নেবলা পাই মানে হচ্ছে কি এর গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে। তো এর গ্রেডিয়েন্ট কত আমরা সেটা বের করব। তাহলে এই গ্রেডিয়েন্ট কত, এই গ্রেডিয়েন্ট বের করার পরে এখানে বলছে যে এত বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, তাহলে আমরা দেখো এটার গ্রেডিয়েন্ট বের করব। তো এটার গ্রেডিয়েন্ট মানে কি নেবলা, আমরা জানি হচ্ছে নেবলা পাই, আর নেবলা পাই মানে কি জানি, এই যে দেখো নেবলা পাই মানে কি জানি, এটা নেবলা পাই বলতে আমরা কি জানি এটা। তো নেবলা পাই যেহেতু এটা জানি তাহলে আমরা কি লিখব, নেবলা ডেল্টা নেবলা পাই বাই ডেল্টা xi প্লাস নেবলা পাই ডেল্টা নেবলা পাই ডিভাইডেড বাই হচ্ছে এত জে প্লাস হচ্ছে নেবলা পাই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা পাই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা জেড, এখানে আসবে কে। দেখো এই যে এটা তো আমরা জানি যে স্কেলার রাশির সাথে এটা কিভাবে থাকবে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, তুমি পাই এর মান কত এখানে আছে দেখো, এটার মান পাই অফ x y z সমান কত আছে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে যেহেতু এখানে পেয়েছি ডেল্টা বাই ডেল্টা এত ইনটু পাই এর মান কত দেখো, পাই এর মান হচ্ছে 6sy² z³ মাইনাস হচ্ছে 4xy, এটা পাই এর মান প্লাস এখানে কিন্তু i আছে, একটা i প্লাস হচ্ছে এখন লিখবো আমরা নেবলা ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা y, আবার লিখবো কত 6y² z³ মাইনাস হচ্ছে 4xy j প্লাস হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা z, এখানে লিখবো কি আমরা 6xy² z³ মাইনাস 4xy লিখবো হচ্ছে k। সো দেখো আমি কি করেছি, যে যেখানে পাই ছিল পাই এর মান দেয়া আছে কত 6xy² z³ মাইনাস 4xy। আমি কিন্তু নেবলা সমান আমরা জানি যে গ্রেডিয়েন্ট সমান কি, এটা জানি আমরা, গ্রেডিয়েন্টের ফর্মুলা জানি হচ্ছে আমরা এটা। তো এটা গ্রেডিয়েন্টের ফর্মুলা যদি জানি তার মানে কি ডেল্টা বাই ডেল্টা x, আর পাই এর মান কত এটা ডেল্টা বাই ডেল্টা y, পাই এর মান কত এই যে এটা ডেল্টা বাই ডেল্টা z, আর পাই এর মান হচ্ছে এটা। সো আমি সব জায়গায় পাই এর মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা যে x এর সাপেক্ষে, তুমি যদি দেখো x এর সাপেক্ষে মানে হচ্ছে এখানে যেহেতু x আছে তার মানে শুধুমাত্র এখানে যে তোমরা চলকগুলি দেখতে পাচ্ছ শুধু x এর পরিবর্তন হবে, x ব্যতীত অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না। একটু ভালো করে মাথায় রাখবে যে এখানে যেহেতু x আছে তার মানে ভেতরে যেখানে x আছে শুধু x এর ক্ষেত্রে পরিবর্তন হবে, বাকি সবাই ধ্রুবক। নিচে ddx করার সময় dy ddz ddx dy ddz এর মানে হচ্ছে d বাই dx d বাই dy d বাই dz। এরকম থাকলে তুমি যদি দেখো x আছে তার মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবে, যদি y থাকে তাহলে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, z থাকলে z এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে। তো এইখানে যেহেতু x আছে তার মানে x বাদে এইখানে এই টোটালের মধ্যে চলক হচ্ছে x, যেহেতু এখানে x আছে তার মানে এখানে কি আছে চলক x, আর এই যে y² z³ এগুলো ধ্রুবক, ঠিক আছে। বাকি সবগুলো যেখানে চলক dx এর সাথে যে x টা থাকবে শুধু ওই চলক, ও ব্যতীত বাকি সবকিছুই ধ্রুবক হয়ে যাবে। সো দেখি তোমরা জি স্যার, আচ্ছা
তো এটা হচ্ছে আমাদের কি বুঝতে পারছি। এখন দেখো যেহেতু নেই x আছে, আমি কিন্তু একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম। কি লিখেছিলাম? যে আমরা লিখেছিলাম হচ্ছে এরকম যে d বাই এত x টু দি পাওয়ার n, এত x টু দি পাওয়ার n মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ যদি x এর উপর পাওয়ার থাকে তার মানে কি হয়ে যাবে এত। তো এখন যদি একটা অর্থাৎ একটা করে x কমে যাবে, একটা করে x কমে যাবে। এখন লক্ষ্য করো এখানে যদি আমি এটা করতে যাই d বাই dx, এখানে চলক হচ্ছে এটা, এটা যদি চলক হয় তার মানে 6y স্কয়ার z কি হচ্ছে ধ্রুবক, তার মানে 6y স্কয়ার z কি হচ্ছে ধ্রুবক। তাহলে d এখানে আসবে কি আমার এই d বাই dx, এখানে কি আছে x, এই যে x টা আছে শুধু x এর অন্তরীকরণ হবে, বাকি গুলোর অন্তরীকরণ হবে না। মাইনাস, তো এখানে কিন্তু একটা i আছে, এই যে i, এই i টা আমি এখানে দিয়ে দিলাম। তো মাইনাস হচ্ছে, আমি তোমাদের একদম ভেঙে করায় দিচ্ছি, এর কারণটা হচ্ছে তোমরা অনেকেই আছে ফার্স্ট ইয়ারে যারা জানো না, তো এইজন্য আমি করে দিচ্ছি। তো এখানে যেটা পাচ্ছি আমি, এখন যদি এটাকে করি তাহলে এখানে করলে আমরা কি করব, এখানে হচ্ছে x হচ্ছে এখানে 4y, দেখো 4y, আর এখানে পাচ্ছ কত তুমি এখানে যে ddx, 4y হচ্ছে এখানে ধ্রুবক, আর ডেল্টা বাই ডেল্টা x এখানে পাচ্ছ x, এটা হচ্ছে চলক, আর এখানে থাকবে কি তাহলে i প্লাস হচ্ছে, এখন যদি তুমি এটাকে করো dy দিয়ে করো, এই যে এখানে dy, তাহলে আমি যদি ডেল্টা বাই ডেল্টা y দিয়ে করি, ডেল্টা বাই ডেল্টা y কাকে করব, এইটুকু অংশকে, তাহলে এইটুকু অংশ যদি করি এখানে ডেল্টা বাই ডেল্টা y করতে গেলে দেখা যাবে কি, আমি এটাকে করছি, এটাকে যদি বুঝে ফেলো তাহলে অন্যগুলি বুঝে ফেলবা। তাহলে লক্ষ্য করো এখানে যদি করো 6y স্কয়ার z কিউব, তাহলে x কে যদি করো এই যে del x ddx বাই x, ডেল্টা বাই ডেল্টা x কে ডেল্টা x বাই x কে করো, এর মান হয়ে যাবে 1। এর মানে আমি বলতে বোঝাচ্ছি এরকম যে তুমি যদি এরকম করো d বাই dx, এখানে x, তার মানে কি এটার পাওয়ার কত 1, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার যদি 1 হয় তার মানে কি লিখতে পারো, আমরা জানি 1, এটার উপরে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটার n এর মান কত, এই যে এটার n এর মান কত 1 আছে, তো n এর মান 1 মানে কত 1 x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এর মানে হচ্ছে তুমি পাচ্ছ x পাওয়ার নট, আর x পাওয়ার নট মানে কত 1, x পাওয়ার নট হচ্ছে 1, তার মানে তুমি সরাসরি বুঝতে পারছো এইভাবে যে এটা এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 1, তাহলে আমরা লিখব কি এখানে 1, শুধু i থাকবে। মাইনাস হচ্ছে এটাকে যদি করি তাহলে 4y এটার মান কত হয়ে যাবে 1, তার মানে এটা পাচ্ছি আমি। তাহলে আমরা কিন্তু এইটুকু করে পাচ্ছি, এটা আমি জাস্ট একটা করেছি বোঝানোর জন্য, বাকিগুলো আমি সরাসরি করে ফেলবো, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে শুধুমাত্র চলকের পরিবর্তন হবে, চলকের অন্তরীকরণ করবে, বাকিগুলোর অন্তরীকরণ করা লাগবে না। তাহলে এখন একটু দেখো এইটা আমি করছি, তো এটা আমি মুছে দিচ্ছি, মানটা আমি সরাসরি পেয়ে গেছি এখানে, যে কি পেয়েছি, এই হচ্ছে আমার এই অংশের মান। আমরা এখন ডিরেক্ট করবো হচ্ছে ওই অংশের মান। দেখো এটাকে যদি আমি এটা করতে যাই তাহলে আমি সরাসরি লিখে ফেলবো হচ্ছে 6z কিউব, 6z কিউব লিখবো আমরা। নেট পাচ্ছিলাম না, আচ্ছা যারা যারা নেট পাচ্ছিল না, তো যারা যারা দেখো, তারপর হচ্ছে y এর সম্পর্কে, হ্যাঁ y এর সাপেক্ষে করবো আমরা। তো আমরা যদি যারা যারা এখানে করছে, হ্যালো ক্রিস্টাল যে জানতে বিকাশটাল এইখানে, তো আমরা এখন দেখো এটা সাপেক্ষে, এখানে y এর সাপেক্ষে করছি, যদি y এর সাপেক্ষে করি তাহলে এখানে কি হবে, আমরা জানি এখানে কত আছে, y এর সাপেক্ষে করলে এখানে কি n এর মান কত 2, n এর মান হচ্ছে 2, এখানে লিখবো হচ্ছে y টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটার মান শুধু y এর, যেহেতু y এর সাপেক্ষে তার মানে y এর পরিবর্তন হবে, বাকিগুলোর পরিবর্তন হবে না। তো এখানে কি থাকবে মাইনাস j হবে, এই যে j। এখন y এর সাপেক্ষে তুমি যদি এটা করো তার মানে কি লিখবো 4x, আর এখানে d, এই যে d এই y কে যদি y এর সাপেক্ষে করি তার মান হয়ে যাবে 1, আমরা শুধু y আছে, তাহলে যদি dy বাই dy করি, dy দেখো এখানে y, তো তুমি যদি dy ডেল্টা y বাই ডেল্টা y করো তার মান কত 1 হয়ে যাবে, তার মানে এখানে 4x j প্লাস এখানে যেহেতু z আছে তার মানে এইটুকুকে তোমার z এর সাপেক্ষে করতে হবে, বাকিগুলো ধ্রুবক, শুধু z আছে তার z এর সাপেক্ষে করবে, বাকিগুলো কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে, তার মানে লিখবো আমি 6x y স্কয়ার, আর z এর সাপেক্ষে যদি করো, লক্ষ্য করো z এর পাওয়ার কত আছে 3, z এর পাওয়ার 3 আছে, তার মানে 3z স্কয়ার, একটা পাওয়ার কমে যাবে 3z স্কয়ার, কেন, কারণ আমরা জানি কি nx x টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে প্রতিবার অন্তরীকরণের ক্ষেত্রে পাওয়ার 1 কমে যাবে, অন্তরীকরণ করলে পাওয়ার 1 করে হ্রাস পায়। তাহলে দেখো তিনটা পাওয়ার ছিল, এখন কয়টা হয়েছে 2টা, কেন, কারণ একটা কমে যাবে এবং সেই যে পাওয়ারটা এখানে বেজ আকারে চলে আসবে, বাস এটা হচ্ছে আমাদের কে, এখানে কে মাইনাস হচ্ছে, এখানে তো নাই, লক্ষ্য করে 4xy
হয়, যেহেতু জেড নাই তাহলে ধ্রুবক, জেড না থাকলে এটা পুরোটা কি ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ করলে তার মান হয়ে যায় শূন্য। যদি ধ্রুবক পাও, যদি চলক উপস্থিত না থাকে, যার সাপেক্ষে আমাকে করতে হবে, কার সাপেক্ষে, যে নিচে থাকবে তার সাপেক্ষে করতে হয়, যে নিচে থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণটা করতে হয়। এখন যদি দেখো তুমি যাকে অন্তরীকরণ করবে সেখানে তার কোনো চলক নাই, তার কোনো সহযোগী নাই, তাহলে এখানে অন্তরীকরণের মান হয়ে যাবে শূন্য, এর মানে এটা আসবে শূন্য। সো আমরা যেটা পাচ্ছি এখান থেকে, আমি সরাসরি যেটা লিখবো সেটা হচ্ছে, আমি উপরে মানটা লিখে ফেলছি, দেখো। তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 6y স্কয়ার z কিউব, 6y স্কয়ার z কিউব, আর এখানে কত পাচ্ছ দেখো -4y, আমি এটা কমন নিয়ে লিখলাম i একসাথে। তারপরে এখানে দেখো এইটুকুর মধ্যে কি আছে, এইটুকুর মধ্যে লিখতে পারছি আমরা 6x, এখানে লিখতে পারছি প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে নিচে লিখছি একটু 6x z কিউব, কিন্তু 6 দুগুণে 12 হয়ে যাবে, এখানে 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 12x z কিউব, বা এখানে যদি লিখি এখানে কয়টা পাওয়ার থাকে, তাহলে একটা পাওয়ার থাকবে 12xy z কিউব, মাইনাস হচ্ছে লক্ষ্য করো 4x, মানে হচ্ছে 4x, আমি কমন নিয়েছি j, এখানে j হচ্ছে কমন, আর লাস্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6, এখানে 3 6 18, দেখো 3 6 18, তাহলে 3 6 18, আর এখানে পাচ্ছ কি x y স্কয়ার, আর এখানে পাচ্ছ কত z স্কয়ার k, এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স, এটা হচ্ছে কি আমাদের কার সরি গ্রেডিয়েন্ট, যা পেয়েছি আমরা এটাকে বলি আমরা গ্রেডিয়েন্ট। তো আশা করি তোমরা গ্রেডিয়েন্টটা পেয়ে গেছো। এখন তোমাদের কি বলছে, এত বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, এত বিন্দুতে এটা হচ্ছে x এর স্থানাঙ্ক, এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, এটা হচ্ছে z, x y z, তাহলে তুমি কি করবা, এটার মান বসাও, তাহলে তুমি x এর পরিবর্তে কি বসাবা 6 ইনটু y এর মান কত আছে -1, y এর মান হচ্ছে -1, তাহলে z এর মান কত 1, z এর মান হচ্ছে 1, -4 ইনটু, দেখো 4 ইনটু z এর মান কত দেয়া আছে -1 দেয়া আছে, তো z এর মান এখানে -1, আর এটা হচ্ছে i, প্লাস হচ্ছে 12 ইনটু x এর মান দেয়া আছে কত 2, y এর এখানে y এর মান দেয়া আছে হচ্ছে -1, আর z এর মান দেয়া আছে কত 1 কিউব। আচ্ছা এটা মাইনাস হচ্ছে 4 ইনটু 2, এখানে নিচ্ছি আমরা j, প্লাস হচ্ছে এখানে পাচ্ছি 18, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -1 হোল স্কয়ার, z এর মান হচ্ছে 1, আর এখানে আছে কি k। লক্ষ্য করো আমি এখানে কি করছি, x এর মান কত 2, মাইনাস y এর মান হচ্ছে -1, আর z এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে বলো এখানে রেজাল্টটা কত আসে, সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে বলো রেজাল্টটা এখানে কত পাচ্ছো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করে আমাকে একটু বলো যে তোমরা কত পাচ্ছ। রাবিতে এমসিকিউ এর জন্য কোনো শর্টকাট টেকনিক থাকলে বলবেন। আচ্ছা ধন্যবাদ। আমরা এটার উপর একটা টেস্ট এমসিকিউ এর প্রশ্ন আজকে বলবো না, যেহেতু একাডেমিক পড়াচ্ছি রাবিতে ইউসুফ, আমরা এর উপর একটা অ্যাডমিশন ক্লাস নেব, তখন আমি তোমাদের শর্ট টেকনিক শিখিয়ে দেবো, এই অধ্যায়ের উপর শর্ট টেকনিকটা আমি ওই দিন শিখিয়ে দেবো, এটার উপর একটা ম্যাথের উপর একটা ক্লাস হবে। তো যারা যারা করেছো তাহলে দেখো, তো আমরা এখানে কি মানটা আমি বলেছি এখানে টোটাল রেজাল্ট কত আসে, এখান থেকে টোটাল রেজাল্ট কত আসে দেখো 6 ইনটু এখানে -1টা 1 হয়ে যাবে, এখানে স্কয়ারে 1 হয়ে যাবে 1, এখানে হচ্ছে 1, মাইনাস হচ্ছে এখানে মাইনাস প্লাস 4, এর মানে হচ্ছে এখানে পাঁচ কত i, প্লাস হচ্ছে এখানে দেখো 12, এখানে 12 মানে হচ্ছে এখানে কত 12 দুগুণে 24, আর এখানে কত -1, এর মানে পাচ্ছ এখানে -2 এত, মাইনাস এত, আর এখানে কত পাচ্ছ -20 -8, মাইনাস এত আর -8, প্লাস এখানে পাচ্ছ j, প্লাস হচ্ছে এখানে পাচ্ছ কত 18 দুগুণে 36, মাইনাস অর্থাৎ -36 কে, সরি 18, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে কেন, কারণ পাওয়ারটা আছে এখানে, পাওয়ার যে 1 স্কয়ার আছে। তো আমরা যেটা লাস্টে পাচ্ছি সেটা হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে 10 10i, আচ্ছা প্লাস হচ্ছে দেখো এখানে হচ্ছে কত পাচ্ছি, এটা মাইনাস এখানে হচ্ছে মাইনাস, এখানে 24 আর -8 মানে হচ্ছে -8 4 8 32, আচ্ছা 32 -32 j, প্লাস হচ্ছে লাস্টে পাচ্ছি 36 k, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্টটা। তো এটা কি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি। তো যাদের যাদের দেখি কাদের কাদের হয়েছে একটু লক্ষ্য করে দেখো, এখানে -24, কারণ কি দেখতে পাচ্ছ এটা -1 আছে, আর 12 দুগুণে 24, এখানে -1 আছে টাকায় এখানে হয়ে যাবে কি -24, আর এখানে আছে কত 8, তাহলে এখানে আছে 8, তাহলে -24 আর -8 সমান হচ্ছে -32। দেন এখানে আছে কত, এখানে মাইনাস আছে, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার হচ্ছে ধনাত্মক,
পাওয়ার হচ্ছে জোড়, জোড় সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সবসময় এর মান হচ্ছে পজিটিভ আসে। তো 18 দুগুণে 34, 18 দুগুণে 34 কে। তো যারা যারা এটা পেয়েছো তাদের উত্তরটা সঠিক হবে। আচ্ছা, এখানে করতে গেলে কি পাবো আমরা? মান বের করা মানে কি? মান যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি মানে হচ্ছে আমাদের এই যে নেবলা ক্রস নেবলা পাই, এটা কি একটা ভেক্টর? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির মান বের করতে গেলে কত হবে? এখানে রুট ওভার, এখানে নিতে হবে কি রুট ওভার 10 স্কয়ার প্লাস হচ্ছে এখানে রুট ওভার 32 স্কয়ার, রুট ওভার 32 স্কয়ার প্লাস হচ্ছে রুট এখানে পাচ্ছি আমরা 36 হোল স্কয়ার। তাহলে দেখো তো মান কত আসে? কত আসে? 10 স্কয়ার মাইনাস রুট ওভার 20 হোল স্কয়ার 32 হোল স্কয়ার প্লাস 36 হোল স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের মান। এই ভেক্টর গ্রেডিয়েন্টটা হবে কি? এই ভেক্টর গ্রেডিয়েন্টটা প্লাস হবে। আর গ্রেডিয়েন্ট মূলত গ্রেডিয়েন্টের যে ভেক্টরটা ভেক্টর রাশিটা হচ্ছে এটা, আর গ্রেডিয়েন্টের যদি মান বের করতে চাই তাহলে হবে এটা। সো আমরা এখন নতুন একটা কিছুতে যাব। তোমরা যারা এটা করে ফেলছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা নতুন একটা কিছুতে চাই। একটু লক্ষ্য করো, এখন আমরা এখানে বি একটা ভেক্টর দেয়া আছে, বলছে কার্ল এবং ডাইভারজেন্স বের করতে হবে। বি একটা ভেক্টর, বি ভেক্টরের মান হচ্ছে 4x² i প্লাস হচ্ছে xy/z স্কয়ার j প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে x³ y² z k। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা দেয়া আছে। একটু লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর দেয়া আছে। এখন বলছে ডাইভারজেন্স কত। তো আমরা ডাইভারজেন্সটা জানি ডট গুণন। তো ডাইভারজেন্সটা কত হবে? নেবলা ডট v। ডাইভারজেন্স কত হবে? নেবলা ডট v সমান কত হবে? আমরা জানি ডাইভারজেন্সের ক্ষেত্রে নেবলার সাথে কি নেবলা বাই নেবলা x, ডেল্টা বাই ডেল্টা x i প্লাস হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা y j প্লাস হচ্ছে ডেল্টা বাই ডেল্টা k ডেল্টা z k এই। আর এখানে যেহেতু ভেক্টর রাশিটা আছে, ভেক্টর রাশিটা কত হবে? 4x² zi মাইনাস প্লাস xy/z স্কয়ার j প্লাস মাইনাস x³ y² z k। তোমরা যারা আমাকে বলেছো শর্ট টেকনিক শেখানোর জন্য, শর্ট টেকনিকের জন্য আমরা একটা ক্লাস নিতে হবে, কারণ অনেকগুলো শর্ট টেকনিক এখানে শেখানো যাবে। তোমাদের মানে টেকনিক শেখানো যাবে যেগুলোর জন্য তোমরা সরাসরি বলে দিতে পারবা যে এটা হচ্ছে একটা মান। সো এটুকু একটু মাথায় রাখতে হবে। পরবর্তী আমরা ক্লাসে এটা আলোচনা করব, যেদিন আমরা ম্যাথের প্র্যাকটিস করব। ম্যাথের প্র্যাকটিসের সময় আমি তোমাদের শর্ট টেকনিকগুলো আগে শিখিয়ে দেব, যেন এমসিকিউ এর জন্য তোমরা সহজে আনসার করতে পারো। সো আমি পরে, কিন্তু আজকে আমরা একাডেমিক ক্লাস করছি, সো একাডেমিকটা শেষ করি আজকে। তাহলে এখানে দেখো, আমি কিন্তু বলেছিলাম যে ডাইভারজেন্সটা বের করার সময় একটু মনে রাখতে হবে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মানে হচ্ছে শুধু i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k গুণ করা সম্ভব। এর মানে আমি সরাসরি করে দিতে পারছি এটার সাথে এটার গুণ। এখানে যেহেতু x আছে, দেখো x, তারপরে তুমি কিন্তু x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করতে হবে। এটা শুধুমাত্র x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবে। এর মানে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে করি, দেখো ডেল্টা বাই ডেল্টা x কি পাচ্ছে এখানে 4x² z আর i ডট i সমান 1, i ডট i সমান কি 1 হয়ে যাচ্ছে, প্লাস এটার সাথে আমার এটা যাবে, তো ডেল্টা বাই ডেল্টা y সমান কি x y z স্কয়ার। ঠিক আছে, কেন? কারণ j ডট j সমান হচ্ছে 1 প্লাস মাইনাস, এখানে মাইনাস দিছি কেন? দেখো এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস ডেল্টা z ইনটু x³ y² z আর k ডট k সমান হচ্ছে 1। সো এখান থেকে একটু লক্ষ্য করো, যেহেতু এখানে x আছে তার মানে x এর সাপেক্ষে এটার পরিবর্তন হবে। তো এখানে পাচ্ছি আমরা যে 8, দেখো 4 ইনটু 2xz, 2xz কেন? কারণ এটা হলো 2x, আমরা জানি n x টু দি পাওয়ার n - 1, n x টু দি পাওয়ার n - 1 যদি বসাও তাহলে দেখো 2z আসবে, শুধুমাত্র মানে 2z 2x, আর এটা তো এই যে এটা z। আচ্ছা, প্লাস হচ্ছে আমি এটা যদি করি, এখানে শুধু y এর সাপেক্ষে করতে হবে y, তাহলে y এর জন্য আমরা জানি ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা y সমান হচ্ছে 1, ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা y সমান হচ্ছে 1। তাহলে যদি 1 হয় তার মানে কি থাকছে x z স্কয়ার এখানে থাকবে, কারণ এইটা আর এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে কাটাকাটি গিয়ে, শুধুমাত্র এটার মধ্যে ধ্রুবকের মানটাই থেকে যাবে। মাইনাস হচ্ছে তুমি যদি z এর সাপেক্ষে করো তাহলে লেখা করো ডেল্টা বাই ডেল্টা z ডিভাইডেড বাই ডেল্টা z, আর এটা তো ধ্রুবক, আমরা কি লিখছি যে x³ y স্কয়ার x³ y স্কয়ার আর ডেল্টা বাই ডেল্টা z ডিভাইডেড বাই ডেল্টা z, ডেল্টা z ডিভাইডেড বাই ডেল্টা z এর মান হচ্ছে 1। সো এইটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। তো আমরা কি পাচ্ছি এখানে, দেখো 8xz প্লাস xz স্কয়ার মাইনাস x³ y স্কয়ার। সো কাদের রেজাল্টটা আসছে আমি একটু দেখি, তোমাদের কাদের এই রেজাল্টটা আসছে। তো যারা রেজাল্টটা আসছে এটা
আচ্ছা 8x 2z 8x, হ্যাঁ 8x, আচ্ছা 8x 2z কিভাবে আসে দেখো, কিন্তু আসছে সরাসরি 8xz 8xz প্লাস, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি লিখছো 8x 2z লিখছো, এটা কিভাবে সরাসরি লিখবে হচ্ছে, এটা তো z, দেখো এটা তো এখানে আসবে 4 দুগুণে 8, তার মানে xz সরাসরি xz, তারপর হচ্ছে xz স্কয়ার xz স্কয়ার মাইনাস হচ্ছে x কিউব y স্কয়ার y কিউব হবে না, এটা আমরা সমাকলন করছি না, এটা আমরা অন্তরীকরণ করছি, ঠিক আছে, অন্তরীকরণ করছি, তাহলে এটা হবে। তো যাই হোক, তো এখন আমরা যাদের দেখি কাদের উত্তরটা হয়েছে 8xz, জানো তুমি নাম লিখেছো xz স্কয়ার, এখানে তুমি লিখ, হ্যাঁ xz স্কয়ার x কিউব y স্কয়ার, হ্যাঁ মাইনাস হবে এটা প্লাস, হ্যাঁ মাইনাস হবে, ঠিক আছে, জানো তুমি নাম, যারা এটা উত্তরটা দিতে পেরেছো ধন্যবাদ। তো আমরা এখন ডাইভারজেন্সটা করে ফেলেছি। তো এখন তোমাকে বলছে এত বিন্দুতে ভেক্টর ও কার্ল, কিন্তু আমাকে বের করতে হবে কার্ল ও ডাইভারজেন্স, ঠিক আছে, কার্ল ও ডাইভারজেন্সটা যদি আমি বের করি কত বিন্দুতে বের করব এত, তো আমরা এই ডাইভারজেন্সটা এই বিন্দুতে যদি বসাই কত হবে, একটু সবাই কমেন্ট করো আমাকে, সবাই একটু, আমি পাওয়ারটা দিতে পারতেছি না, আচ্ছা পাওয়ারটা দিতে পার সমস্যা নাই, এমনি বোঝা যায়। তো একটু দেখো একটু সবাই একটু এটার মান বের করো, দেখো x এর মান কত 1, y এর মান হচ্ছে 2, z এর মান 3, x এর মান 1, y এর মান 2, z এর মান 3, তোমরা x y z এর মানটা বসাও, মানটা বসায় কত পাও আমাকে একটু জানাও, x y z এর মান বসিয়ে সবাই একটু আমাকে বলো x y z এর মান বসিয়ে তোমরা কত পাচ্ছো, দ্রুত কমেন্ট করো। তোমরা সবাই একটু দ্রুত কমেন্ট করো, এর মধ্যে আমি নিজেও করে ফেলতেছি, দেখো তো এখানে আমরা যেহেতু 8 আর আমরা যেহেতু x এর মান দিয়ে আছে 1, z এর মান দিয়ে আছে 3, প্লাস হচ্ছে x এর মান হচ্ছে 1 আর z এর মান হচ্ছে 3 স্কয়ার, মাইনাস হচ্ছে x এর মান হচ্ছে 1 আর z এর x 1 কিউব ইনটু z এর মান দিয়ে আছে 2 স্কয়ার। তো আমরা যেটা পাচ্ছি এখানে 3 8 24 যোগ হচ্ছে 9 মাইনাস হচ্ছে 2 দুগুণে 4, সো এখানে পাচ্ছি হচ্ছে আমরা 24 আর 9 পাচ্ছি হচ্ছে আমরা 33। তো দেখি কার রেজাল্টে 33 আসছে। 28 প্লাস 9, এখানে যদি আমরা 24 এর সাথে 6 যোগ করলে 33। তো কার রেজাল্টে 33 আসছে আমি দেখতে চাই। 29 কিভাবে আসে আমাকে একটু জানাও, 29 কিভাবে আসে এখানে। তোমাদের 29 কিভাবে আসে একটু লক্ষ্য করো, দেখো এখানে তো x দেয়া আছে, 8x, x এর মান 1 আর z এর মান হচ্ছে 3, তার মানে 3 8 24, ও সরি একটু মিস্টেক হয়েছে, এখানে 24 হবে 24, একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে 24 প্লাস 9 এখানে রেজাল্ট একটু কনভার্ট হবে, তাহলে কি 4 চলে গেলে থাকছে হচ্ছে 29। সো ধন্যবাদ, যাদেরটা 29 হয়েছে তাদেরটা সঠিক, আমি এখানে 28 লিখেছিলাম এই জন্য একটু মিস্টেক হয়েছিল। সো 24, তো এখানে 29, তো যাদের উত্তরটা 29 হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা করে ফেলবো লাস্ট একটা করব কার্ল, এখন আমরা করব একটা কার্ল। সো দেখো এই ভেক্টরের কার্ল কত আমরা বের করব, এই ভেক্টরের কার্লটা আমরা এখন বের করব। তো লক্ষ্য করো এই ভেক্টরের কার্ল যদি করি এখানে ক্রস করব, কার্ল মানে কি, যদি এই ভেক্টরের কার্ল নির্ণয় করতে চাই তার মানে কি করব, ন্যাবলা ক্রস বি। এখন আমরা কার্ল বের করব, তো আমরা এখন কি করব, কার্লের মান বের করব, ঠিক আছে। তো কার্লেরটা কিভাবে বের করি আমরা তোমরা সবাই জানো হয়তো, যে কার্ল বের করার সময় আমরা কি করি, আমরা সাধারণত নির্ণায়কের মতো করি, নির্ণায়কের পদ্ধতি যেটা করে নেই। তাহলে আমরা জানি এখানে কি, যেখানে আসবে i, এখানে j, এখানে হবে k। আমরা এখন কার্ল বের করছি, আমরা এই ভেক্টরের কার্ল কত হবে সেটা বের করব। দেখো এই ভেক্টরের কার্ল কত হবে সেটা বের করতে হবে। একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের কিন্তু ন্যাবলা বলে দেবে না, ন্যাবলা কিন্তু তোমাদের ধরে নিতে হবে। পানি নিয়ে আসো। তো ন্যাবলা তোমাদের বলে দেবে না, ন্যাবলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে জানি হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা x, এখানে জানি ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা y, এখানে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা z, আর এখানে জানি হচ্ছে এখানে আসবে কি, তাহলে দেখো করো এখানে বিষয়টা একটু x অক্ষ বরাবর কি আছে, তুমি দেখতে পাচ্ছ x অক্ষ বরাবর আছে হচ্ছে এখানে রাখো। তো এইখানে দেখো লক্ষ্য করো x অক্ষ বরাবর কোনটা আছে, শুধু এটা x এর সহগ, এখানে কোনটা আছে এটা, আর এখানে x এর সহগ ছিল এটা। তাহলে আমরা x এর সহগগুলো লিখতেছি, তো এখানে আছে হচ্ছে 4x² z, এই যে এটা হচ্ছে x এর সহগ, আর y এর সহগ কত আছে এখানে, সরি z এর সহগ, ভেক্টর z এর সহগ আছে কত, x y
জেড স্কয়ার এক্স ওয়াই জেড স্কয়ার। আর জেড এর স্কয়ারটা আমরা কে এর সহগ দেখতে পাচ্ছি, কে এর সহগ আছে হচ্ছে এক্স কিউব ওয়াই স্কয়ার জেড এটা। সো এটা সমান আমরা কিন্তু আগে থেকেই জানি যে আমরা কিভাবে এটার মানটা বের করি, তো এটা আমরা সবাই জানি। তো একটু দ্রুত আমরা একটু করে নেব এখন একটু, কারণ হচ্ছে এইটুকু তোমরা বুঝছো কিনা এটা সরাসরি বসে দেখো। এখানে প্রথমে আই জে কে আমরা আয়তকে ভেক্টরগুলি বসাবো, এর পরবর্তীতে আই অক্ষের যে মানে x অক্ষ বরাবর যে ভেক্টর যে উপাংশগুলি থাকবে, যে মানগুলি থাকবে সেই মানগুলি বসাবো। তো x অক্ষ বরাবর যে অপারেটর, এই অপারেটরের যে সহগ সেটা হচ্ছে আই এর সহগ হচ্ছে এখানে যে এটা আর এটা, দেখো এই আই এর সহগ এটা আর এখানে আই এর সহগ হচ্ছে এটা, জে এর সহগ হচ্ছে এখানে এটা এবং এটা, কে এর সহগ এটা এবং এটা। সো এখন আমরা একটু করে ফেলি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে নেবলার ক্রস বি। নেবলার ক্রস বি সমান আমরা জানি আই, আমরা জানি কি আই, যখন আমরা আই নেব তখন কি করি এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা ওয়াই। দেখো ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই এটার সাথে এটা, এর মানে এখানে যাচ্ছে কি x স্কয়ার x কিউব y স্কয়ার z, এটার সাথে এটা, আর মাইনাস হবে কি এটার সাথে এটা, ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা z, আর এখানে আসবে কি x y স্কয়ার x y z স্কয়ার x y z স্কয়ার। সো আমাদের একটা কাজ শেষ হলো, এখন করব মাইনাস j, এখন করব কি মাইনাস j, আমরা এখন করব এটার কাজ। তো এটা যখন নেব আমরা তো জানি যে এটা নিতে গেলে এটা স্কিপ হয়ে যাবে, এটা নেওয়া যাবে না, আর এটা তো এমনি নেওয়া যাবে না। তো এখন কি থাকছে এটার সাথে এটা, এটার সাথে এখন কি যাবে এটা, তার মানে ডেল্টা বাই ডেল্টা x, ডেল্টা বাই ডেল্টা x এর সাথে যাবে হচ্ছে x কিউব y স্কয়ার z, x কিউব y স্কয়ার z মাইনাস, দেখো এটার সাথে এটা আর এটার সাথে আসবে এটা, এটার সাথে এটা এটার সাথে এটা, আর এটা তো আমরা ধরে নিয়েছি যে ধরেছি, তার মানে এই কলামটা স্কিপ হয়ে যাবে আর এই সারিটাও স্কিপ। তার মানে হচ্ছে আমরা এটার সমান এটা লিখছি, এটা গুণফল এটা, এটা গুণফল এটা, তো dz বাই এটা নিয়ে পাচ্ছি হচ্ছে আমি dz d বাই dz ইনটু পাচ্ছি আমি এখানে 4x স্কয়ার z, 4x স্কয়ার z পাচ্ছি, তো ওইটা পাচ্ছি। আর এখান থেকে আরেকটা পাচ্ছি প্লাস, এখন দেখো এখানে মাইনাস ধরেছি, প্লাস মাইনাস প্লাস আমরা জানি এটা। তো এখন ধরবো হচ্ছে কে, যদি আমি কে ধরি তাহলে কি পাচ্ছি, যদি কে ধরতে যাই তার মানে এটা ধরছি, আর এটা যখন ধরবো তখন আমরা জানি যে কে বরাবর এইটা আমরা স্কিপ হয়ে যাবে, এটা ধরা যাবে না। তাহলে এখন কি যাবে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তো এটার সাথে এটা যদি করি তাহলে কি পাচ্ছি d বাই dx ইনটু কি পাচ্ছি x y স্কয়ার x y z স্কয়ার মাইনাস x y z স্কয়ার মাইনাস পাচ্ছি আমরা d বাই ডেল্টা বাই ডেল্টা y সমান হচ্ছে এখানে পাচ্ছি ডেল্টা বাই ডেল্টা y, এখানে পাচ্ছি আমরা 4x স্কয়ার z। সো দেখো আমরা কিন্তু এটা করে ফেলেছি। সো আমাকে একটু জানাও যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা, তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা। সো তোমরা যারা কে এর সহগ, হ্যাঁ কে এর সহগ মাইনাস হবে, আচ্ছা হ্যাঁ সরি একটা মিস্টেক হয়েছে আমাদের, এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, এখানে কি ছিল মাইনাস ছিল, এটা এখানে আমি মাইনাসটা দেই নাই, কে এর সহগ এখানে কিন্তু মাইনাস ছিল একটা, দেখো এটা কি ছিল এখানে মাইনাস, যেহেতু এটা মাইনাস ছিল তার মানে কি কিন্তু আমাকে এখানে মাইনাস দিতে হবে। সো আমরা একটু দেখি কোথায় এটা বসিয়েছি, যেখানে এটাই যাবে এখানে যেটা যাবে সেটাই মাইনাস দিতে হবে। তাহলে এইটা এখানে লক্ষ্য করো যে এটার সাথে এখানে একটা মাইনাস আসবে, এটার সাথে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এটা যেখানে আছে সেখানে একটা মাইনাস, তাহলে কোথায় আছে দেখি x কিউব y স্কয়ার, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, আর হ্যাঁ কারণ আমরা মাইনাসটা দিয়েছি, এটা আমরা বাই মিস্টেক আমরা দেখি নাই, এটা ছিল একটা বাই মিস্টেক, এখানে কি থাকবে মাইনাস, এটা আমরা এভাবে লিখে রাখি মাইনাস x কিউব y স্কয়ার z, ঠিক আছে। এটা হচ্ছে কে এর সহগ হচ্ছে মাইনাস থাকবে। তো আমি এখানে দেখো একটা মাইনাস দিয়েছি আর এখানে একটা মাইনাস দিয়েছি, কারণ এই মাইনাসটা আমি ধরতে মনে ছিল না বা আমার চোখে বা আমি এটাকে দেখি নাই ভালো করে, আমি ধরে নিয়েছি এটা প্লাস, সো এই জন্য এরকম মাইনাসটা ধরা হয়নি। সো এখন দেখো এখন আমরা কি পাচ্ছি, তো এটা যদি আমরা করি, আমরা একটু দূরে থেকে ধরি i, এটা করছি দেখো, এটা যেহেতু y এর সাপেক্ষে তার মানে কি মাইনাস x কিউব, এটা তো কোনো পরিবর্তন হবে না, এটা ধ্রুবক, যেটা এখানে কি ধ্রুবক, z ধ্রুবক, তার মানে কি শুধু পরিবর্তন হবে y এর, তো y এর যদি করো কি হবে 2y, শুধুমাত্র
y স্কয়ার কে তাহলে 2y, তুমি যদি করো y কিউব কে করো তাহলে 3y স্কয়ার, তুমি যদি y টু দি পাওয়ার 4 কে করো তাহলে হবে কত 4y কিউব, মানে উপরে যত পাওয়ার থাকবে সেটা বেসে আসবে আর পাওয়ার একটা কমে যাবে। তাহলে এখানে কত পাবো, এটাকে যদি করতে যাই y কে তাহলে কি হয়ে যাবে 2.2y, এটাকে করতে গেলে 2y হবে। এখন এটা করতে আসি মাইনাস, তো মাইনাস এখানে লক্ষ্য করো এটা z এর সাপেক্ষে করব, তার মানে আমরা পাচ্ছি xy আর z কে যদি করো তাহলে কি পাচ্ছ 2z, z কে করতে গেলে কি z এর সাপেক্ষে z স্কয়ার কে করতে গেলে 2z টু দি পাওয়ার 2 1, 2z টু দি পাওয়ার 2 1। আমাদের ফর্মুলা হচ্ছে আমরা সূত্রটা একটা শিখিয়েছি তোমাদের, যে সূত্রটা কি ছিল x টু দি পাওয়ার n, এখানে ছিল হচ্ছে x টু দি পাওয়ার n মানে হচ্ছে কত ddx করলে এটার ভ্যালুটা কত আসতো n x টু দি পাওয়ার n - 1, সো সেই নিয়মে এটা আসে। আচ্ছা, তো আমরা এটা করে ফেলছি, তো এটা যদি করে ফেলি তাহলে আমরা এখানে পাচ্ছি এটা। এখন এখানে আমার একটু লাইনটা অনেকটা বড় হয়ে যায় এইজন্য এরকম, তো আমরা এখন এটা করছি দেখো, তো এটা তো মাইনাস j, এটা হচ্ছে মাইনাস j, তো মাইনাস j যদি নাই তাহলে লক্ষ্য করো এটা মাইনাস আছে, আমি x এর সাপেক্ষে করছি, যদি x এর সাপেক্ষে করো তাহলে y স্কয়ার z ধ্রুবক, y স্কয়ার z কি ধ্রুবক, তার মানে আমি আগে লিখে রেখে দিই y স্কয়ার z নিয়ে আসছি, কারণ এই দুটোর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু x আছে, তার মানে x এর, এখন যেহেতু মাইনাস আছে তার মানে কি মাইনাস আসবে একটা মাইনাস, আর যদি আমি বলেছি তুমি x স্কয়ার কে করলে 2x, তুমি যদি x কিউব কে করো তাহলে 3x স্কয়ার, তুমি যদি x টু দি পাওয়ার 4 কে করো তাহলে হবে 4x টু দি পাওয়ার 3, তুমি যদি x টু দি পাওয়ার 5 কে করো তাহলে হবে 5x টু দি পাওয়ার 4, তার মানে পাওয়ারটা বেজে আসবে, পাওয়ার বেজে আসবে আর পাওয়ার একটা কমে যাবে, পাওয়ার বেজে আসবে পাওয়ার একটা কমে যাবে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এইখানে পাচ্ছি কত, একটা মাইনাস আছে, এই একটা মাইনাস আছে, এই দেখো মাইনাস, তাহলে আসবে কত এখানে পাচ্ছি আমি, আচ্ছা এটা আমি এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে দেখো এখানে একটা মাইনাস আছে, আচ্ছা এটা পরে আনি আমরা, এটা আমরা পরে আনতে পারবো। তাহলে আমরা যেটা করব মাইনাস y স্কয়ার z, আর এখানে পাবো কত এই যে 3, তার মানে পাচ্ছি এখানে ইনটু 3x স্কয়ার, এটাকে করলে পাবো কত 3x স্কয়ার মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস হচ্ছে এখন করব এটাকে, যেহেতু এখানে z আছে তার মানে কি লিখবো 4x স্কয়ার আর z কে dz ডেল্টা z ডিভাইডেড বাই ডেল্টা z সমান হচ্ছে 1, তাহলে সরাসরি এখানে 1 পাচ্ছি। তো আমাদের এটার কাজ শেষ, এখন আমরা করব প্লাস কে, আমরা এখন করব হচ্ছে প্লাস কে, তাহলে কে যদি করো তাহলে এটাকে করছো এখন x এর সাপেক্ষে, যদি x এর সাপেক্ষে করো তাহলে ডেল্টা x ডিভাইডেড বাই ডেল্টা x মানে হচ্ছে 1, আর তাহলে থাকছে কোনটা শুধুমাত্র এটা, এর মানে হচ্ছে y z স্কয়ার মাইনাস, আর এখন যদি y এর সাপেক্ষে করো এখানে কিন্তু y মিসিং, y নাই, যেহেতু এইখানে দেখো এখানে যেহেতু y মিসিং তার মানে আমরা এটা ধ্রুবক, y মিসিং মানে চলক, আমরা কি জানি ধ্রুবক কাকে বলে, ধ্রুবক কাকে বলে চলক বর্জিত পদকে বলি আমরা ধ্রুবক, যেহেতু এখানে ফাংশনটা এখানে দেখছো যে y এর সাপেক্ষে করছো তার মানে কিন্তু এখানে চলক থাকার কথা y, কিন্তু এখানে y নাই, যেহেতু y নাই তার মানে এটা ধ্রুবক, কেন কারণ আমরা জানি চলক বর্জিত রাশিকে বলা হয় বা পদ, চলক বর্জিত পদকেই বলা হয় ধ্রুবক, এর মানে এটা হয়ে যাবে 0। তো দেখো তোমরা যাদের উত্তরটা আসছে তোমরা একটু মিলিয়ে দেখো, তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি মাইনাস, একটা মাইনাস আসবে, তো -2 এখানে পাচ্ছি হচ্ছে -2 যদি আমি কমন নিয়ে নিই, এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে মাইনাস নিচে একটা কমন, -i কমন নিচে, আর এখানে পাচ্ছি দেখো 2x³ yz, 2x³ yz সাজিয়ে লিখলাম, আর এখানে পাচ্ছি কত মাইনাস, এখানে পাচ্ছি 2xyz, এটা ছিল একটা, তো আমরা এখানে 2 কমন নিতে পারতাম, আর আমরা এখানে মাইনাস দেখো এখানে যেটা পাচ্ছি, তো মাইনাসে মাইনাস এখানে কি পাচ্ছি আমরা, আচ্ছা এখানে মনে হয় আমি একটু এটা হ্যাঁ এই যেটা, তাহলে এখানে লক্ষ্য করো এখানে কত পাচ্ছ, তো এখানে যেটা পাচ্ছি এখানে মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে আমরা মাইনাস কমন একটা নিতে পারি, তো এই মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তো আমরা লিখতে পারি প্লাস j, আর ভিতরে কি আছে মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস এখানে মাইনাস একটা কমন নিয়েছি, যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে পাচ্ছ কত 3 দেখো x স্কয়ার y স্কয়ার z, আর এখানে পাচ্ছ প্লাস হয়ে যাবে এটা 4x স্কয়ার বাস, আর এখানে পাচ্ছ প্লাস হচ্ছে y z স্কয়ার k। সো যাদের যা এটা আসছে একটু মিলিয়ে দেখে নাও যে তোমাদের এটা আসছে কিনা। সো এই হচ্ছে আমাদের কার্ড, তো এখন যেটা দেখো যে তোমাদের এটা মিলছে কিনা, আমি একটু দেখতে চাই তোমাদেরটা। ভাই স্যার আমি প্রশ্ন ভুল তুলতেছি তাই, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, সমস্যা নেই।
দেখো এখন তোমাদের এটা যাদের রেজাল্ট আসছে 2 এখানে মাইনাস আসবে। দেখো এখানে কিন্তু একটা আচ্ছা আমরা এখানে মাইনাস একটা কমন নিতে পারি, সরি এখানে কিন্তু একটা মাইনাস কমন যায়, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা কিন্তু প্লাস হবে। এখানেও মাইনাস এখানেও মাইনাস, যেহেতু মাইনাস আই কমন নিয়ে নিছি তার মানে এখানে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা আমরা তারপর একটু চেক দিয়ে নিই, এটা মাইনাস এটা মাইনাস, আমি এখানে -1 কমন নিয়েছি তাহলে -i পাচ্ছি। তো 2x3y মাইনাস এটা প্লাস হয়ে গেছে কারণ মাইনাস অলরেডি আমি কমন নিয়ে নিয়েছি। তো এখানে পাচ্ছি 2xyz প্লাস, এখন প্লাসটা কেন আসছে লক্ষ্য করো, এই যে y এর ক্ষেত্রে মাইনাস এখানে মাইনাস, এই মাইনাসটা যদি কমন নেই তো -1 কমন নিচ্ছ, তো -1 এর সাথে এখানে -1 গুণ করলে হয়ে যাবে +1, সো এটা হয়ে যাচ্ছে প্লাস। এখন কি পাচ্ছি আমি 3x2y2z, তো যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি তার মানে এটা প্লাস হয়ে গেছে 4x2 প্লাস, আমাদের j এর কাজ শেষ। এখন আমরা k এর কাজ দেখি, k দেখতে পাচ্ছি yz2 k বাস। সো যাদের যাদের এই প্রশ্নটা হয়েছে